কোলাহলপূর্ণ ব্যস্ততম শহরে সবার এত ব্যস্ততার মাঝে বোধহয় ব্যস্ত নেই শুধু দুটি মানুষের। অসল সময় পার করছে দুজন। নিথর দেহ দুটি চিপকে আছে বিছানার সহিত। উর্মির দৃষ্টি উপরের দেয়ালে, মীরার চোখ বন্ধ। দুজন কি ভাবছে বোঝা যাচ্ছে না। সময়ের পর সময় যাচ্ছে, কথা বলছে না কেউই। নীরবতা ছেদ করল মীরাই। আখি পল্লব বন্ধ অবস্থাতেই মোলায়েম সুরে ডাকল, উর্মি। দেয়ালে দৃষ্টি রাখা অবস্থাতেই ছোট্ট করে জবাব দিল উর্মি, হুম। তুই উনার ব্যাপারটা কিভাবে জানলি? উর্মি কিঞ্চিত ভ্রুকুটি করে ঠোঁটের কোণে হাসি ফোটাল। এটার অপেক্ষাই তো করছে সে। বুঝেও অবুঝের মতো বলল, কার ব্যাপারে বলছিস? ওই লোকটার। কোনো লোকটা? মীরা চোখ খুলে শোয়া থেকে উঠে বসল। ঘাড় কাত করে উর্মি দিকে তাকালো কঠোর দৃষ্টিতে। উর্মি হেসে উঠল সশব্দে। হাসি হাসি কণ্ঠেই টেনে টেনে বলল, লোকটিই আবার উনা নানার। বাপ রে, নাম নেওয়া নিষেধ নাকি? বুঝেও কথা ঘুরাচ্ছিস কেন? আসল কাহিনী বল। কোনো কাহিনী নাই। তাহলে? রাইফ ভাই মাঝে মাঝেই ইনিয়ে বিনিয়ে তোর কথা জিজ্ঞাসা করত আমাকে। তাই সন্দেহ হল। কিরকম? এখানে আসতে রাইফ ভাইকে একদিন তোর বারান্দায় তাকিয়ে থাকতে দেখে উনাকে ধমকে উঠেছিলাম। উনি তখন বলল এই বারান্দায় নাকি একটা পরী আছে, যে অলয়েজ বাতাসের সাথে মিশে থাকে। জানিস, রাইফ ভাই নাকি হাওয়ায় মিশে থাকা পরীটাকে দেখতেও পাই মাঝে মাঝে। পরীটাকে অনেক দিন হলো দেখে না, তাই দেখার জন্য মন আকুপাকু করছিল তার। খুব আফসোস করতেছিল দেখা না হওয়ার জন্য। মীরা বিশ্বাস করল কি না তা ওর মুখভঙ্গি দেখে বোঝা যাচ্ছে না। সব পরিস্থিতিতে শান্ত থাকে কিভাবে একমাত্র সেই ভালো জানে। মীরা শান্ত গলাতেই শুধাল, তারপর আর কি? আমিও বলে দিছি, ওই অমূল্য রতন পাইতে ধৈর্য ধরা লাগবে। তাবু পাবে কি না সন্দেহ। বিবাহ করা ছাড়া ধরতে পারবেন না মনে হয়। উনার আবভাব দেখেই বুঝেছিলাম উনি তোকে পছন্দ করে। এতটুকুতেই কিভাবে নিশ্চিত হলি? বিয়ের সম্বন্ধ আসার পর তোর শুকনো মুখ বলছিল রাইফ ভাইকে নিয়ে তুই ও সিদ্ধান্তহীনতায় ভুগছিস। আমি তোকে চিনি, তুই বিয়ে করবি না বলে যে এত টেনশনে থাকবি তা বিশ্বাসযোগ্য না। তাই তো সেদিন একটু আন্দাজে ঢিল দিলাম। আহা, তখন তোর মুখটা দেখার মতো ছিল মীরু। এমন চেহারা দেখিনি কোনো দিন। গোয়েন্দা বিভাগে এখনো যাচ্ছিস না কেন? কথাটা বলে পুনরায় চিত হয়ে শুয়ে পড়ল বিছানায়। উর্মি বিজ্ঞদের মতো ভাব ধরে বলল, ভাবছি রাইফ ভাইয়ের বিয়েটা খেয়েই যাব। উনারও বিয়ে নাকি? জানি না, তবে হবে বলেই মনে হচ্ছে। যা টোটকা দিছি না, ঔষধ কাজে লাগবেই লাগবে। কিছুক্ষণ নীরব থাকল মীরা। যথাসম্ভব ধীর কণ্ঠে বলল, ভালো লাগছে না উর্মিমালা। দাদিজান কি খুব মনে পড়ছে? চল আজ একটু দাদিজানের কাছে যাই। যাবি? এখন না, ঘুম পাইছে প্রচণ্ড। কোল বালিশটা দে, বিকেলে যাব। আচ্ছা। শওকত রহমান আসরের সালাত আদায় করেছেন। বসে আছেন জায়নামাজেই। হাতের আঙ্গুলে তাসবিহ করছেন এক ধ্যানে। দরজা খোলা, মীরা উকি দিল ভেতরে। আব্বাজানের দিকে তাকিয়ে ধীর পায়ে এগিয়ে এলো, বাবার পাশে বসল গা ঘেঁষে। শওকত রহমান মনে মনে আয়াতুল কুরসি পড়ে ফু দিলেন মেয়ের মাথায়।
মীরা মুচকি হেসে শওকত রহমানকে মোলায়েম কণ্ঠে বলল, আব্বাজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ বিয়ের সম্বন্ধটা নাকচ করার জন্য। আমার আম্মাজানকেও অসংখ্য ধন্যবাদ। আমাকে? কেন? মীরার বিস্মিত মুখাবয়বে শওকত রহমান চোখ বুলালেন। প্রসন্ন কণ্ঠে বললেন, আমার পাশে এসে বসার জন্য। খুব একা লাগছিল আমার আম্মাজান। আপনি কি কিছু নিয়ে টেনশন করছেন? কিছুটা। বলুন আমাকে। আপনাকে যদি সবসময় পাশে রাখতে পারতাম। কিন্তু নিয়ম বলে একটা বিষয় আছে। বিয়ে তো দিতেই হবে। আমরা আর কদিন থাকব দুনিয়ায়। আব্বাজান, এভাবে বলবেন না প্লিজ। আল্লাহ আপনাদের নেক হায়াত বৃদ্ধি করে দিক। আমিন। বিয়ে দিতেই হবে কেন আব্বাজান? আপনার ছেলে করেই রাখেন না। তা কি পসিবল বলেন? আপনার ফুপু রাগ করেছে উনাদের না করাতে। বোনটা আমার ছোট থেকেই গাল ফুলুনি। আব্বাজান। জি। চলেন আজ একটু দাদিজানের কাছে যাই। আজ আমার শরীরটা ভালো না। রাতে ঘুম হয়নি। তাহলে কি আমি আর উর্মি একাই যাব? আপনার আম্মা যাবে না? না। আচ্ছা তাহলে আপনারা দুজনই যান, সন্ধ্যার আগেই ফিরে আসবেন। ঠিক আছে। আরেকবার ফু দিয়ে দেন, আল্লাহ যেন সহি সালামতে ফেরত আনে। ইনশাআল্লাহ। রাইফ অফিস শেষে বন্ধুদের সাথে আজ একটু বসেছে। এখন ফ্রি হলেও সন্ধ্যায় খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। এর জন্য সে ভীষণ এক্সাইটেডও বটে। এমন কাজের অভিজ্ঞতা এবারই প্রথম হবে। না জানি কি হয় কে জানে। সবকিছু তার পরিকল্পনা মাফিক হলেই ভালো। বেশ ফুরফুরে লাগছে তাকে। কিছুক্ষণ পরই চলে যাবে বাসায়। মাকে নিয়ে বেরিয়ে পড়তে হবে দ্রুত। মীরা আর উর্মি কবর জিয়ারত করে কবরস্থান থেকে বের হয়েছে রাস্তায়। গুটি গুটি পায়ে হাঁটছে দুজন। উর্মি সাদা রঙের সালোয়ার কামিজ পরলেও মীরার পরনে কালো বোরকা। লাইট জ্বলছে দোকানে দোকানে। সন্ধ্যা হয়েই গেছে। মাগরিবের আজান ভেসে আসছে মসজিদ থেকে। মীরার জন্যই দেরি হয়ে গেল। নূর জাহান বেগমের কবরের পাশে ছলছল নয়নে বসেছিল মীরা, নীরবে দুফোঁটা অশ্রু ও ঝরে পড়ে সঙ্গোপনে। বিড়বিড় করে বলতে থাকে মনের না বলা গোপন কথা। উর্মি শুনতে পায় না সে কথা, কিন্তু বুঝতে পারে কথাগুলো খুব কষ্টের। উর্মি পাশ থেকে দাঁড়িয়ে পড়ল। পিছিয়ে গেল কিছুটা। মীরা তাকাতেই বলল, ফুচকা খেতে ইচ্ছা করছে। এখন না, সন্ধ্যা হয়ে গেছে। আজান ও দিছে। আব্বাজান রাগ করবে। আমার খুব খেতে ইচ্ছা করছে মীরা। পেট কেমন গুড়গুড় করছে দেখ। বাইরে থেকে পর্যন্ত শোনা যাচ্ছে। আব্বাজানকে বলে দিব পার্সেল নিয়ে যাবে। আয়, নামাজ কাজা হবে আমাদের দেরি করলে। নামাজ এমনিতেও কাজা হবে। দেখছিস কি জ্যাম। জীবনেও গিয়ে নামাজ পড়তে পারবি না। সব সময় বেশি বুঝিস কেন উর্মিমালা। আয়। মিরু, তুই না গেলে না যা। আমি একাই খাব। তুই চলে যা। বলেই হাঁটা ধরল ফুচকাওয়ালার দিকে। মীরা নিরুপায় হয়ে পেছনে পেছনে দ্রুত এগিয়ে এলো। বিরক্তির চিহ্ন ফুটে উঠেছে দুভ্রুতে। দ্রুত গতিতে হাঁটতে থাকা উর্মিকে তার হিজাব টেনে আটকাল সে। মৃদু ধমকে বলল, এখানে না, ভেতরের দোকানে চল। বাহিরেরটা খাবো না। আরে, ভেতরে দাম বেশি। বাহিরেরটা মজাও বেশি। হ্যাঁ,
মজা তো লাগবেই। আনো হাইজেনিক জিনিস সবারই মজা লাগে। ওদিকে চল, তাহলে বার্গারও খাবো। ভেতরের বার্গার হাইজেনিক হয়। ঠোঁট চেপে হেসে দিল উর্মি। মীরার কথার জালে মীরাকেই ফাঁসিয়ে বেশ আনন্দ লাগছে তার। মুখোমুখি বসে উর্মি এবং মীরা। মীরা রয় শয় খাচ্ছে, ফুচকার স্বাদ গ্রহণ করছে পুরোপুরি। এর মাঝে কল করেছিল বাড়িতে, জানিয়ে দিয়েছে ফিরতে একটু দেরি হবে। 1 মিনিট কথা বলেই ফোন রেখে সামনে তাকাতেই মীরার চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। উর্মির ফুচকার প্লেট ফাঁকা, এখন সে মীরার প্লেট থেকে খাওয়া শুরু করেছে। মীরা দ্রুত টেনে নিল। চোখ রাঙ্গাতেই উর্মি বলল, এমন করিস কেন? একটা খেয়েছি মাত্র। এত দ্রুত কই রাখলি এগুলা? পেটে। হি হি। কথাটা বলেই হেসে দিল উর্মি। টেবিল থেকে বার্গার হাতে নিয়ে বড় এক কামড় দিবে তক্ষুনি নজরে এলো রাইফকে। এই দোকানেই ঢুকছে সে। পরিচিত মুখ পেয়ে উর্মি চেঁচিয়ে ডেকে উঠবে তৎক্ষণাৎ মীরা উর্মির পায়ে খোঁচা দিল। বিঘ্ন হল তার ডাক। উর্মি তাকালে মীরা ইশারায় নিষেধ করল তাকে না ডাকতে। দ্রুত এখানে থেকে চলে যাবে সেটাও বুঝিয়ে দিল। উর্মি কি আর যাওয়ার মতো মানুষ, তাও আবার বার্গার রেখে? খুঁটির মতো শক্ত হয়ে বসেই থাকল আসনে। এত স্বাদের বার্গার না খেয়েই কি না যেতে বলে? এত বড় কথাটা বলতে পারল মীরা। উর্মি রাইফকে আরেকবার দেখার জন্য ঘাড় ঘুরাতেই আটকে উঠল। তার পাশেই যথেষ্ট পরিমাণ দূরত্ব বজায় রেখে বসে আছে রাইফ। উর্মির মৃদু চিৎকারে মীরা তাকাতেই রাইফকে দেখে পিঠের শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে গেল। গায়ের লোম দাঁড়িয়ে গেল মুহূর্তেই। শ্যামবর্ণের পরপুরুষটি থেকে নিজেকে আড়াল করতে দ্রুত নীল রঙের মাস্ক পরে নিল। ঢেকে গেল মীরার ফর্সা আদলটুকু। দৃষ্টি ঝুঁকে নিবন্ধ করল টেবিলের উপর। রাইফ মিটিমিটি হাসল মীরার কাণ্ড কারখানা দেখে। উর্মির দিকে তাকিয়ে বলল, কেউ বোধহয় আজ আর খাবে না। নাও শুরু করো, তুমি আর আমি খাই। কথাটা বলে আর অপেক্ষা করল না রাইফ। চালাকির সহিত মীরার ফুচকার প্লেট টাই টেনে নিল নিজের দিকে। গোপাগপ মুখে পুরে নিল একটা। উর্মিও কম না। মীরাকে উদ্দেশ্য করে বলল, বার্গার ও তো খাবি না তাই না? মাস্ক পরেছিস, কিভাবে খাবি? এইটাও আমি খাই। রাইফ আর উর্মির কার্যকলাপে আহাম্মক বনে গেল মীরা। আশ্চর্য কাজ কারবার। লোকটি কই চলে যাবে মীরার মাস্ক লাগানো দেখে তা না উল্টো খাওয়া শুরু করেছে। বেহায়া লোক, ভদ্রতা জানে না একটুও। রাইফ খেতে খেতে উর্মিকে বলল, বুঝলা উর্মি, মানুষ আমাকে যতটা অভদ্র ভাবছে আমি ততটা অভদ্র নই। ভদ্রতা জানি বলেই তো তোমার কথা মতো লাল বেনারসিটা কিনেই ফেললাম। খুব মানাবে। একদম লাল টুকটুকে বউ। সানজিদা বেগম তাড়াহুড়ো করে রেডি হচ্ছেন। এদিক ওদিক ছুটে জিনিসপত্র গোছাচ্ছেন। গত কালকের বিষণ্ণ মনটা আজ একটা কলেই ফুরফুরে হয়েছে তার। কিছুক্ষণ আগেও শুয়েছিলেন তিনি। মাগরিবের সালাত আদায় করে গা এলিয়ে দিয়েছিলেন বিছানায়। মাত্র চোখ লেগেছিল নিদ্রায় তক্ষুনি ফোনের ভাইব্রেশনে ধরফর করে উঠে বসেছিলেন। অপরিচিত নাম্বার থেকে কল এসেছে। আননোন নাম্বারে কল এলে অটোমেটিক্যালি উনার দুশ্চিন্তা করার অভ্যাস রয়েছে। কিছুক্ষণ আগেও তার ব্যতিক্রম হয়নি। দুরু দুরু বুকে রিসিভ করতেই পরিচিত মানুষের গলা শুনে মুখ ভর্তি হাসির ঝিলিক ফুটে উঠেছিল তার।
কয়েক মিনিট কথা বলেই রেখে দিয়েছিলেন। চোখ মুখের ভাবভঙ্গিতে ব্যস্ততা ছড়িয়ে পড়েছে তখনই। সানজিদা বেগম ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে কল লাগালেন শওকত রহমান এর কাছে। জানিয়ে দিলেন দ্রুত তার ওখানে চলে আসছে সে। সানজিদা বেগমের কথার ধরন দেখে বোঝা যাচ্ছে জরুরি তলব। ভাইজানকে কোনো রকমে ঘটনার সারাংশটুকু বুঝিয়ে দিয়েই কলের সংযোগ বিচ্ছিন্ন করলেন। বাকিটুকু না হয় সামনাসামনি গিয়েই বুঝাবেন তিনি। ফোনে অনেক কথায় হিতে বিপরীত হয়। বোঝানো হয় একটা কিন্তু বোঝে আরেকটা। আর এত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সামনাসামনি আলোচনা করাই উত্তম। সানজিদা বেগম সেই যে তাড়াহুড়ো লাগিয়েছেন, এর মধ্যে এক বোরকা 3 বার উল্টো করে পরে ফেলেছেন এই চক্করে। একবার উল্টো পাশে তো আরেকবার সামনের পার্ট পেছনের দিকে। উর্মির বাবা মোতালেব সাহেব স্ত্রীর কাজকর্মে মজা পাচ্ছেন বেশ, আরাম কেদারায় হেলান দিয়ে চুপচাপ দেখেই যাচ্ছেন তার 40 অর্ধাঙ্গিনীর ষোড়শী বালিকার মতো আচরণ। মন্দ লাগছে না দেখতে। অবশেষে সফল হলেন সানজিদা বেগম। কোনো রকমে হিজাব পেঁচিয়ে একাই ছুটলেন মীরাদের বাসার উদ্দেশ্যে। রাইফ এবং উর্মির আড্ডা জমে উঠেছে। অর্ডার দিয়েছে আরও বিভিন্ন রকমের ফাস্ট ফুড এবং কোমল পানীয়। উর্মি পূর্বের ন্যায় ঘোপাঘপ খেয়েই চলেছে। মীরা শুধুমাত্র মানবতার খাতিরে কোল্ড ড্রিঙ্কসে চুমুক দিচ্ছে, বলতে গেলে অনেকটাই বাধ্য হয়ে। রাইফের সামনে মাস্ক খোলার ইচ্ছে তার ছিল না, কিন্তু এত কিছু অর্ডার দিয়ে ফেলেছে, না খেলেও খারাপ দেখায়। উর্মি গাল ভর্তি খাবার ঠেসেও হরহর করে গল্প করছে। অনীহা নেয় তার একটুও। মীরা নিশ্চুপ, হু হা বলতেও নারাজ সে। সেই যে মাথা নুয়েছে, নাম নিচ্ছে উপরে তোলার। যদিও কিছু বলতো, কিন্তু লোকটার ঠোঁটকাটা অভ্যাসে না জানি আবারও লজ্জায় ফেলে দেয় উর্মির সামনেই। নখ দিয়ে খুঁটিয়ে যাচ্ছে বোরকার জলজল করা ছোট ছোট কালো পাথর। মাথার উপর ভনভন করে ঘোরা ফ্যান চলছে ফুল স্পিডে। তবুও সে ঘেমে একাকার। রাইফ কথার ফাঁকে মীরাকে দেখছে, না হার মেয়েটাকে এভাবে রাখা উচিত হবে না। কেমন গুটিয়ে গেছে, বসে আছে এক কোণায়। উর্মি আছে বলেই সহ্য করছে, তা না হলে নির্ঘাত টেবিলের উপর রাখা স্বচ্ছ গ্লাস এতক্ষণে রাইফের মাথার উপর ভাঙত তা সে ঢের জানে। আর বিরক্ত করল না। শেষবারের মতো এক পলক তাকালো মীরার দিকে। অস্বস্তি বোধ করছে মেয়েটা, তা ঠিক বুঝতে পারল। এতক্ষণ সময় একসাথে কাটানোর পরও মীরাকে দেখতে পায়নি মন ভরে। রাইফ কৌশলের সহিত গলা খাকারি দিল মীরার দৃষ্টি আকর্ষণ করার জন্য। সফলও হল সে। মীরা তাকিয়েছে ডাগর ডাগর চাউনিতে, দৃষ্টি এক হওয়াতে নজর ঘুরিয়ে নিয়েছে চরম সংকোচে। এই যে কয়েক সেকেন্ডের চোখাচোখি, তাতেই মীরার হৃদয়ের ছন্দপতন হয়েছে বোধ করি। এমন কেন হয় সে জানে না। এমন অনুভূতি তার জন্য নতুন। সে অপারগ এই লোকটির নজরে বেশিক্ষণ নজর ধরে রাখতে। তার মনে হয় রাইফের কিঞ্চিত লাল বর্ণের চোখ দুটি খুব আকৃষ্ট করে তাকে। আকুল নিবেদন জানায় প্রেমাহ্বানের। রাইফ হাত ঘড়িতে এক পলকে সময়টা দেখে নিল। ইচ্ছা থাকা সত্ত্বেও আজ আর এখানে বসে থাকা সম্ভব না। এর চেয়েও গুরুত্বপূর্ণ কাজটা তার আগে করা জরুরি। এভাবে আড্ডা তো পরেও অহরহ দেওয়া যাবে। খাওয়া দাওয়াও শেষ। রাইফ দুজনকে উদ্দেশ্য করে আদেশের সুরে বলল, রাত হচ্ছে উর্মি, আজ তাহলে উঠো দুজন। রিকশা দিচ্ছি, চলে যাও বাসায়। হ্যাঁ, অনেক খাওয়া হয়ে গেছে ভাইয়া,
পেট ফুল। ধন্যবাদ আপনাকে। হুম, এবার ওঠো, অন্যদিন না হয় আবার আড্ডা জমাবো। রাইফের কথায় উর্মি উঠে দাঁড়াবে এমন সময় মীরা হাত টেনে ধরল, বাধা দিল উর্মিকে। রাইফের দিকে পিটপিট করে তাকিয়ে মিহি সুরে বলল, আপনি যান, আমার কাজ আছে একটা। আমরা পড়ে যাব। আর ইউ শিওর মীরা? বাহিরে মেঘ করছে, ভ্যাপসা গরমও, মনে হচ্ছে বৃষ্টি হবে। মীরা বাহিরে তাকালো। কালো মেঘে ঢাকা আকাশ দেখে দুরুদুরু করে কেঁপে উঠল বুক। কিন্তু এখন এই লোকটির কথায় চলে গেলে মীরা নিশ্চিত জানে আবারও দেখা হবে বাসার নিচে। অনেকক্ষণ সহ্য করেছে, আর সামনাসামনি হতে চায় না সে। কণ্ঠে জোর দিয়ে বলল, ইয়াহ, আম শিওর, আপনি যেতে পারেন। কাজটা আমার খুব দরকারি, সেরেই যাব। আর বসে থাকল না রাইফ, উঠে দাঁড়াল। বিল পরিশোধ করে মীরাদের কাছ থেকে বিদায় নিল। নিজে কিনে নিল 5 কেজি বিভিন্ন রকমের মিষ্টি। গুরুত্বপূর্ণ কাজটা হাসিল করার জন্য মিষ্টি নিয়ে যাওয়াটা তার খুব জরুরি। খাদিজা বেগম চা নাস্তা তৈরিতে ব্যস্ত। মেহমান এসেছে, একদম নতুন মেহমান। হঠাৎ আগমন তাদের। মেহমানদের আসার খবরেই এখানে হন্তদন্ত হয়ে এসেছেন সানজিদা বেগম। উপস্থিতভাবে যতটুকু সম্ভব আদর আপ্যায়নের জন্য উঠে পড়ে লেগেছেন তারা। কোনো ত্রুটি যেন না থাকে। শওকত রহমান হাঁক ছেড়ে ডাকলেন খাদিজা বেগমকে। বোনকেও সাথে আনতে বললেন। মেহমান সবার সাথেই সরাসরি কথা বলতে চায়। অতিথি 3 জন ব্যক্তি একে অপরের মুখপানে চেয়ে বয়সে বড় বয়স্ক লোকটি বললেন, আমরা একটা উদ্দেশ্য নিয়ে আপনাদের এখানে আসছি শওকত ভাই। আপনি যদি অনুমতি দেন তবেই শুরু করি। হ্যাঁ হ্যাঁ, নিঃসংকোচে বলতে পারেন। উনি গুছিয়ে বললেন সে কথা। উনার কথার পরিপ্রেক্ষিতে মুখ কিছুটা মলিন হল শওকত রহমানের। সাথে শুকিয়ে গেল খাদিজা বেগম এরও। সানজিদা বেগম নড়ে চড়ে বসলেন। আগ্রহ দেখালেন তাদের প্রস্তাবে। ভাই ভাবির মতো মুখ ফ্যাকাশে না করে বরং তিনি আনন্দিত হলেন। হাসি হাসি মুখে বললেন, মীরাকে আপনাদের পছন্দ হয়েছে তাতে আমরা খুব আনন্দিত। মেয়ে উপযুক্ত হলে তো সম্বন্ধ আসবেই। সানজিদা বেগমের কথায় আশ্বস্ত হলেন তারা। বয়োজ্যেষ্ঠ লোকটির পাশে বসে থাকা মধ্যবয়স্ক মহিলা খুশি হয়ে হাসি মুখে বললেন, আপনারা তো সব জানেন আমাদের সম্বন্ধে। তারপরেও খোঁজ খবর নিতে পারেন আমার ছেলের। যদি আপনাদের সম্মতি থাকে তবে খুব দ্রুত শুভ কাজটা সেরে ফেলতে চাই। শওকত রহমান সোজা হয়ে বসলেন। ভারী গলায় বললেন, খোঁজ নিতে হবে না আপা। আমাদের সামনেই তো মানুষ হলো আপনার ছেলে। জামাতা হিসেবে কেউ অপছন্দ করতে পারবে না। কিন্তু কি ভাইসাব? আপনি তো জানেন, আমার মেয়েটা আম্মাজানের মৃত্যুর পর একেবারে ভেঙ্গে পড়েছিল। বিয়ে শাদিতে মতো দিচ্ছিল না কিছুতেই। এখন একটু ওভারকাম করেছে। তারপরেও পরিস্থিতি বিবেচনায় মেয়ের সাথে আলাপ না করে আমি কথা দিতে পারছি না। এবার বয়োজ্যেষ্ঠ লোকটি বলে উঠলেন, কোনো অসুবিধা নেই শওকত ভাই। মীরার সাথেই কথা বলেই আমাদের জানান। ওর অমতেও আমরা কিছু করতে চাই না। এ পর্যায়ে খাদিজা বেগম মুখ খুললেন। জানালেন মীরা বাসায় নেই। মীরা আর উর্মি রাইফ চলে আসার পরই বেরিয়ে পড়েছে। আকাশ খারাপ করাতে শহরের সবারই বাসায় ফেরার তাগদা।
যার জন্য রাস্তায় লেগেছে অসহ্যকর জ্যাম। বাসায় আসতে 15 মিনিটের রাস্তা লেগেছে পাক্কা 40 মিনিট। তার উপর গুড়ি গুড়ি বৃষ্টি, ছাতা নেই সাথে, রিকশাতে ভিজে গেছে পায়ের দিকের বেশিরভাগ অংশ। কোনো রকমে জুবুথুবু হয়ে বাসায় আসলো দুজন। কলিং বেল চাপল উর্মি। মীরা ভেজা মুখটুকু মুছে যাচ্ছে পেছনে থেকে। দরজা খুলে দিতেই ঢুকে পড়ল দুজন। মীরা খাদিজা বেগমকে দেখে জুতো জোড়া খুলে দরজার পাশে রাখা সেলফে রাখতে রাখতে আপন মনে সশব্দে বলে উঠল, আম্মা, দেরি হয়ে গেল। আব্বাজান রাগ করবে তাই না? কি করব বলো, রাস্তায় জ্যাম ছিল অনেক। এই উর্মিটাও কথাটুকু সম্পূর্ণ করতে পারল না মীরা। সামনের দৃশ্য দেখে অস্বাভাবিক রকমের বড় বড় হয়েছে তার চোখ জোড়া। স্থির হয়েছে তার সব কিছু। অল্পের জন্য স্থির হয়নি তার হৃদস্পন্দন। এক আকাশ পরিমাণ বিস্ময় ফুটে উঠেছে চোখে মুখে। এমন অপ্রত্যাশিত কিছু অপেক্ষা করছে তার জন্য ঘুণাক্ষরেও কল্পনা করেনি মীরা। হতবিহ্বল নয়নে সামনের দৃশ্য দেখে কোনো রকমে নিজেকে সামলে নিল মীরা। মুখভঙ্গি স্বাভাবিক করে পরখ করল বাসার সবাই উপস্থিত এখানে, ফুপুজানও চলে এসেছেন। বুঝতে আর বাকি রইল না কিছুই। সবটাই তার সামনে পরিষ্কার। বাসার সদস্য ব্যতীত আরও 3 জন উপস্থিত। প্রবীণ লোকটিকে ব্যক্তিগতভাবে চিনে না, দেখেও নিশে। বসে থাকা মহিলাটাকে দেখেছে মাঝে মাঝে। মীরা এদের দুজনকে স্পষ্টভাবে না চিনলেও সিনা টান টান করে বসে থাকা অভদ্র, বেহায়া, দুষ্ট দুষ্ট কথার জালে ফাঁসানো রাইফকে সে চিনে ঠিকই। পাশে বসা মহিলাটা যে তার মা আজ একসাথে দেখে নিশ্চিত হল। দুজনের চেহারায় মিলও রয়েছে অনেক। মীরার রাগ হল খানিক, যার জন্য দেরি করে বৃষ্টিতে ভিজে এলো জুবুথুবু হয়ে, সেই আগে ভাগে এসে বসে আছে একেবার তাদের বাসার ভেতর, তাও আবার অতিথি হয়ে। যেখানে বাঘের সেখানেই সন্ধ্যা হয় প্রবাদটা আজ খাপে খাপ মিলে গেছে তার সাথে। এত কিছুর ভেতর আরও আশ্চর্য হচ্ছে মীরা এখানেই আসবে, অথচ তার ভাবভঙ্গিতে একটুও বোঝা যায়নি। কি ধুরন্ধর লোক একটা। উর্মিও কম অবাক হয়নি রাইফ এবং রাজিয়া বেগমকে দেখে। কেমন টেক্কা দিল রাইফ তাদের। উর্মি অবশ্য খুশিও হয়েছে বেশ। যাক, ঘটনা তাহলে ঘটেছে। তার টোটকা লেগেছে জায়গা মতো। এবার দুজনের মিল হবেই হবে। মীরার চোখ পড়ল খাদিজা বেগমের চোখে। তিনি আশ্বস্ত করলেন, স্বাভাবিক হতে বললেন ঘাড় নেড়ে। 30 সেকেন্ড সময় নিয়ে পুরোপুরি স্বাভাবিক হল। জড়তার সহিত কাপা কাপা কণ্ঠে বলল মীরা, আসো, সালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। উচ্চস্বরে সালামের জবাব দিল প্রায় সবাই। কিন্তু একজনের সালামটা ছিল দীর্ঘ এবং সবার থেকে একটু উচ্চ আওয়াজে। মুচকি হাসি লেপ্টে আছে তার চোখে মুখে। মীরাকে কাছে ডাকলেন ইশারায়। মীরা নজর ঘুরিয়ে বাবার দিকে তাকাতেই উনি মাথা নাড়লেন। ছোট ছোট পা ফেলে রাজিয়া বেগমের পাশে গিয়ে দাঁড়াল সে। আর 1 হাত পরিমাণ দূরেই বসে আছে রাইফ। কেমন বেহায়ার মতো তাকিয়ে আছে মীরার দিকে। এত মানুষের মাঝেও তার ধ্যান পুরোটুকুই মীরার উপর। রাজিয়া বেগম মীরার হাত ধরে পাশে বসাতে চাইলেন, কিন্তু মীরা কাচুমাচু করে বাধা দিল, আমতা আমতা করে বলল, আমার শরীর ভেজা আন্টি, আমি বরং এখানে বসি।
সোফার এক কোণা থেকে বেতের মোড়া টেনে একটু দূরত্ব বজায় রেখে বসবে তখনই রাজিয়া বেগম তার দিকে মোড়াটা টেনে কাছে আনল। হাসি লেপ্টেই আছে তার মুখে প্রথম থেকে। ইশারায় বসতে বলল তাকে। মীরা রাজিয়া বেগমের পাশে বসল উসখুস করতে করতে। মীরার বুক ধরফর করছে। স্বাভাবিক নেই তার হৃদস্পন্দন। এই মুহূর্তে একটু বেশি তার গতি। এই যে পাশেই বসে রাইফ, খুবই নিকটে। প্রথম দিনের সেই পুরুষালী ঘ্রাণটা আজও তার রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করছে। এতটা কাছাকাছি তাদের অবস্থান পরিবারের সবার সামনেই, এমনটা তো সে এত দ্রুত আশাই করেনি। রাজিয়া বেগম খুব মনোযোগ দিয়ে দেখলেন মীরাকে। থুতনিতে স্নেহের হাত রেখে শুধালেন, কেমন আছো মীরা মা? শুষ্ক অধর যুগল জিওভার ডগার সাহায্যে ভিজিয়ে মীরা মিহি কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোমার জন্যই অপেক্ষা করছিলাম মামনি। মাফ করবেন অপেক্ষা করানোর জন্য। জ্যাম ছিল, তাই একটু দেরি হয়ে গেছে। রাজিয়া বেগম তার বিপরীত পাশে বসা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিটিকে উদ্দেশ্য করে বললেন, বড় ভাই, দেখছেন, এই হলো মীরা, যার জন্য আসছি। মাশাল্লাহ, কি সুন্দর দেখতে তাই না? প্রবীণ লোকটি রাইফের বড় চাচা। গাল ভর্তি হাসি দিয়ে ভারী গলায় বললেন, মাশা আল্লাহ, খালাম্মার মতো দেখতে অনেকটা, তাই না শওকত ভাই? শওকত রহমান হাসলেন। মেয়ের দিকে তাকিয়ে বললেন, জি ভাই, আম্মাজানের মতোই দেখতে আমার এই আম্মাজান। শুধু দেখতে না, কাজে কর্মেও অনেক মিল। মীরাকে দেখেই আমার খালাম্মার কথা মনে পড়ল। কি স্নেহটাই করতেন আমাকে। দেখা হলেই ডেকে বলতেন, এই জয়নুল, বাসায় আসো না কেন? আসো, একটু আলাপ করি। এক কথার প্রেক্ষিতে অনেক কথায় অতীতের স্মৃতি চারণ করতে ব্যস্ত হয়ে পড়ল সবাই। কিন্তু মীরার অস্বস্তি হচ্ছে খুব। বোরকার নিচের অংশটুকু জবজবে ভেজা। এই অবস্থাতে এখানে এক প্রকার বাধ্য হয়েই বসা। তার উপর নিলজ্জর মতো রাইফের অবাধ্য দৃষ্টি আরও বেশি অস্বস্তিতে ফেলছে তাকে। রাইফের দিকে না তাকিয়ে ও বুঝতে পারছে তার চাওনি। কি করে পাচ্ছে এতগুলো মানুষের সামনে এভাবে তাকিয়ে থাকতে? একটু তো লজ্জা শরম করা দরকার। আমতা আমতা করে মীরা রাজিয়া বেগমকে কিছু বলবে সে মুহূর্তে রাইফের কণ্ঠ কানে আসল। রাজিয়া বেগমকে বলছে সে, আম্মা, এবার ছাড়ো ওকে, ভেজা শরীরে ঠান্ডা লাগবে। রাইফের কথা শোনা মাত্রই মীরার কেন যেন জেদ হল খুব। দেখেছে ভেজা ঠিক আছে, উনাকেই কেন মাতব্বরি করে বলতে হবে আম্মা ওর ঠান্ডা লাগবে। ঢং, কি ভাববে সবাই? ছি, মুখই দেখাতে পারবো না কাউকে। ইচ্ছা তো করছে এই লজ্জায় দৌড়ে চলে যেতে এখান থেকে, কিন্তু যাবে না সে। উনার কথাতেই কেন যেতে হবে? রাজিয়া বেগম মীরার পায়ের দিকে লক্ষ্য করে তাড়াহুড়ো করে বললেন, হ্যাঁ হ্যাঁ, ভিজে গেছো তো। দেখেছ আমার কাজ, মনেই ছিল না। যাও, চেঞ্জ করে নাও দ্রুত। মীরা রাইফের পানে আর চোখে তাকালো একবার। এই লোকটা কি ঠিক হওয়ার না নাকি? এখনো কেমন ড্যাবড্যাব করে তাকিয়েই আছে। মীরার হালকা পাতলা জেদ এবার উঠে গেল তুঙ্গে। রাইফকে শোনানোর জন্য মিষ্টি মিহি কণ্ঠটা একটু উঁচু করে রাজিয়া বেগমের উদ্দেশ্যে বলল, অস্থির হবেন না আন্টি, ঠিক আছি আমি। এত সহজে ঠান্ডা আমার লাগবে না।
বলতে দেরি, মীরার হাঁচি আসতে দেরি না। একবার হাঁচি দিয়েই ক্ষান্ত হল না সে। পর পর 3 বার। রাইফ তার দমফাটা হাসি পালো কোনো রকমে। কিন্তু উর্মি আর সেটা পারল না। হেসে দিল শব্দ করে। মীরা লজ্জা পেল, ভীষণ লজ্জা। চোখ উঁচু করে তাকালো না কারো দিকেই। ধীরে সুস্থে ওঠে হাঁটা ধরল রুমের দিকে। মীরার মনে হচ্ছে রুমটা 1000 মাইল দূরে। এত সময় লাগছে কেন যেতে? মীরা বসে আছে নরম বিছানায়। পিঠে ছড়িয়ে থাকা আধো ভেজা খোলা চুল ফ্যানের বাতাসে উড়ছে। বাহির থেকে গল্প গুজব, হাসি ঠাড্ডার আওয়াজ শুনতে পাচ্ছে সে। উর্মি বারান্দায় কাপড় নেড়ে দিয়ে রুমে এসে বসতেই খটখট করে মৃদু শব্দ হলো দরজায়। মীরা পেছনে ঘুরে তাকিয়ে দ্রুত ওড়নাটা মাথায় টেনে নিল। উর্মি চেঁচিয়ে বলল, খোলা। ভেতরে আসেন। শওকত রহমান রুমে প্রবেশ করলেন। সাথে খাদিজা বেগম ও পেছনে পেছনে আসলেন তার সহিত। দরজা লাগালেন নিঃশব্দে। শওকত রহমান বসলেন মেয়ের পাশে। খাদিজা বেগম চেয়ার টেনে বসবেন সে মুহূর্তে শওকত রহমান বললেন, তুমি বসছ কেন? যাও, পড়ে এসো। বাবা মেয়ের আলাপে থাকা যাবে না। খাদিজা বেগম গাল ফুলালেন। তার মেয়ের সাথে কথা বলবে আর তাকেই রাখতে চাচ্ছে না? শওকত রহমান প্রিয় সহধর্মিনীর মলিন মুখটা দেখে কিঞ্চিত হাসলেন। খাদিজা বেগম রাগে বিস্ফোরণ হওয়ার আগেই বললেন, ভুল হয়ে গেছে আমার। আর গাল ফুলিও না। বসো। খাদিজা বেগম বসলেন। এর মাঝে উর্মিও বসে পড়ল মামুজানের গা ঘেঁষে। শওকত রহমান তাকাতেই উর্মি বলে উঠল, আমি কি বেশি হলাম নাকি মামুজান? একটু বসি? অল্প একটু। আগে যদিও সুন্দর মতো বসা ছিল। যখন দেখল শওকত রহমান কিছু বলছে না, আরাম করে পা তুলে বসল উর্মি। শওকত রহমান ধীরে সুস্থে মেয়ের দিকে তাকিয়ে বললেন, আপনি বুদ্ধিমতী মেয়ে আমার। উনারা কেন এসেছেন নিশ্চয় বুঝাতে হবে না আপনাকে। রাইফ ছেলেটা দেখতে শুনতে আদব কায়দায় ভালো। 5 তলায় থাকে। ভালো জবও করে। আপনার কি পছন্দ হয়? আমি কি কথা আগাবো আম্মাজান? শওকত রহমান কথাটা শেষ করতেই উর্মি ধুমধাম হ্যাঁ বলে ফেলল মীরার আগেই। 3 জোড়া চোখ তার দিকে তাকিয়ে থাকতে দেখে আহাম্মক হল সে। বুঝল সূক্ষ্ম একটা ভুল সে করে ফেলেছে। তাই তো দ্রুত জিভ কেটে বলল, আমার জন্য না, মীরার জন্য হ্যাঁ। ভুল বোঝেন কেন? সবার দৃষ্টি আবার গেল মীরার উপর। খাদিজা বেগম মেয়ের আরো নিকটে আসলেন। কাঁধে হাত রেখে বললেন, তোর বাবার কথা বুঝতে পারছিস? দেখ মা, বিয়ে কিন্তু করতেই হবে। ছেলেটা আসলেই ভালো। তারপরেও তোর যদি অসুবিধা থাকে বলে দে। আমাদের কোনো সমস্যা নেই। মীরা কি বলবে ভেবে পাচ্ছে না। তবে সে বুঝতে পারছে আম্মা এবং আব্বাজানের পছন্দ হয়েছে তাদের। পছন্দ না হলে কখনো রাইফকে ভালো বলতেন না, তার হয়ে কথাও বলতেন না। শওকত রহমান তাগদা দিলেন। বাহিরে অপেক্ষা করছে তারা। মীরা নিচু গলায় বিচক্ষণতার সহিত উত্তর দিল, আপনার যদি পছন্দ হয় তবে আমার কোনো আপত্তি নেই আব্বাজান। মেয়ের আচরণে সন্তুষ্ট হলেন শওকত রহমান। মানুষের মতো মানুষ করতে পেরেছেন বলে ভেতর ভেতর গর্বিত অনুভবও করলেন। কাছে টেনে চুমু আঁকলেন মেয়ের কপালে। মীরার জবাব আরেকটু পরিষ্কারভাবে শোনার জন্য বললেন,
আমি কি তবে তাদের হ্যাঁ বলে দিব আম্মাজান? জি, দিতে পারেন। কণ্ঠ কাঁপছে মীরার, জড়িয়ে যাচ্ছে কথা। ঢোক গিলে চোখ বুজে নোনা জলগুলো আর বাহিরে আসতে দিল না সে। হজম করে নিল তখনই। বাবা মাকে ছেড়ে তার চলে যাওয়ার প্রহর চলে এসেছে যে খুব নিকটে। গম্ভীর মুখে ড্রয়িং রুমে বসে রাইফ। বাহিরটা তার বিস্তৃত নীল আকাশের মতো শান্ত হলেও ভেতর উত্তাল ঢেউয়ের মতোই অশান্ত। অস্থির হয়ে উঠেছে বক্ষপিঞ্জর, ডামাডোল বাজছে বুকের বা পাশে। ভেতর জুড়ে চরম উত্তেজনাও কাজ করছে তার। মীরা যদি না করে দেয় তবে কি করবে সে? কিভাবে মানাবে? মীরার এমন জবাবে সে কি রাগ করবে নাকি হইচই করবে? নাকি শান্ত হয়ে বসেই থাকবে? মাথা শূন্য লাগছে তার। কিছুই জানে না সে, বোঝেও না এবং বুঝতেও চায় না। শুধু জানে তার শান্তি চাই, এই এক জীবনে শান্তি পেতে হলে মীরাকে তার চাইই চাই। শওকত রহমান বেরিয়ে আসলেন। সবার নজর গেল উনার উপর। মূল আকর্ষণ এখন তিনি। কি জবাব হতে পারে মীরার? তার চেহারা দেখে তো বোঝা যাচ্ছে না একটুও। রাইফের নজর গেল শওকত রহমানের পেছনে পেছনে আসা উর্মির উপর। মুখটা একেবারে শুকনো লাগছে, বিষণ্ণ হয়ে আছে। তাহলে কি? না না, অসম্ভব। যেখানে সে ভাবতেই পারছে না সেখানে মেনে নিবে কি করে? রক্তিম গম্ভীর চোখ দুটো নিস্তেজ হয়ে আসছে চিন্তায়। একবার পলক ঝাপটিয়ে আবার খুলল। শওকত রহমান বসে রাইফের দিকে একটু তাকিয়ে তার বড় চাচার পানে তাকালেন। ধাতস্থ গলায় বললেন, আলহামদুলিল্লাহ ভাইসাব, আমার আম্মাজান সম্মতি দিয়েছেন। যেখানে আমার আম্মাজানের কোনো অসম্মতি নেই সেখানে আমারও কোনো অসুবিধা নেই। একটা পবিত্র সম্পর্কে আমরা এখন বাধা পড়তেই পারি। সমস্বরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করল সবাই। রাইফের শুষ্ক হৃদয় শওকত রহমানের আলহামদুলিল্লাহ বলা কথাটা গ্রীষ্মের তপদাহে হাঁসফাঁস অবস্থাকে হঠাৎ আসা এক পশলা বৃষ্টির মতো তার হৃদয়টাকে শীতল করে তুলল। এতক্ষণের খো যন্ত্রণা দেওয়া চাপা দীর্ঘশ্বাসটা অধর যুগল কিঞ্চিত ফাঁকা করে ছেড়ে দিল ধীরে ধীরে। কপালের উপর জমা বিন্দু বিন্দু ঘামগুলো মুছে নিল বা হাতের উল্টো পিঠে। মীরার ময়াময়ী মুখটা দেখতে পাওয়ার তীব্র ইচ্ছা হামলে পড়ল মনের গহীনে। আল্লাহর দরবারে শুকরিয়াও আদায় করে নিল দ্রুত। শওকত রহমানের কথার প্রেক্ষিতে হাসি ফুটেছে সবার মুখেই। ব্যস্ত হয়ে পড়েছেন যার যার মতো আনন্দ ভাগাভাগি করতে। উর্মিও বসে এক কোনায়। রাইফের চোখ চোখ পারতেই এক গাল হেসে দিল। রাইফ মিছেমিছি রাগের আভা ফুটে তুলল মুখে। এই মেয়ে বড্ড পাজি হয়ে যাচ্ছে দিন দিন। না জানি কার ঘাড়ে পড়ে ওর নাজেহাল করে ছাড়ে। সানজিদা বেগম খুশিতে আত্মনহারা। তিনি তো ভাতিজির এই উত্তরের জন্য কখন থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করে যাচ্ছেন। দ্রুত গিয়ে মিষ্টি এনে মিষ্টি মুখ করালেন সবাইকে। রাজিয়া বেগম ছুটলেন মীরার রুমের দিকে। খুশিতে মীরাকে জড়িয়ে মিষ্টি একটা আদর দিতে ইচ্ছা করছে তার। মীরা মাত্র দাঁড়িয়েছে বিছানা থেকে তখনই পেছনে থেকে কারো আচানক স্পর্শ পেয়ে চমকে উঠল। পেছনে ঘুরে রাজিয়া বেগমের হাস্যজল মুখ দেখে সেও ছোট্ট একটা মুচকি হাসি ফোটাল মুখে। রাজিয়া বেগম কাছে টানলেন, ছোট্ট করে একটা চুমু বসালেন মীরার কপালে। মমতা ভরা কণ্ঠে বললেন, আমি যে কি খুশি হয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না মীরা। আমার একটা মেয়ে পেলাম আমি।
মেয়ে না থাকার আফসোস আমার আর নেই। মীরা কি বলবে ভেবে পেল না। কথার প্রেক্ষিতে একটা মিষ্টি মুচকি হাসি ফেরত দিয়ে চুপচাপ থাকায় উত্তম মনে করল সে। সবাই নৈশভোজে বসেছে একসাথে। হরেক রকম সুস্বাদু খাবারে ডাইনিং ভর্তি। খাদিজা বেগম খাবার পরিবেশন করছেন। কখন কার কি দরকার তাতেও নজর রাখছেন। মীরা অনুপস্থিত। একসাথে খাওয়ার জন্য ডেকেছিল সবাই, কিন্তু মীরা অনুরোধ করেছে সে পরে খাবে। শওকত রহমান মেয়ের মনের অবস্থা বুঝে আর জোর করেননি। আনন্দ ফুর্তি, হাসি ঠাট্টা, খোশ গল্প চলছে অনেকক্ষণ। এত কিছুর ভেতর মীরা একবারও তার নিজস্ব রুমের বাহিরে আসেনি। মীরার কেমন যেন আজ খুব সংকোচ হচ্ছে রাইফের সামনে আসতে। এই তো সন্ধ্যায় ও রাইফের প্রতি স্বাভাবিক ছিল তার অনুভূতি, কিন্তু এখন যেন পাহাড়সম লজ্জা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিয়েছে তাকে। নাম না জানা কিছু অনুভূতি মনের কোণায় বাসা বেঁধেছে। এই অনুভূতিগুলো যন্ত্রণা দিচ্ছে না ঠিকই, আবার তাকে স্বাভাবিক থাকতেও দিচ্ছে না। অনুভূতিগুলো স্পষ্ট জানান দিচ্ছে, মীরা আজ রাইফের নজরে নজর রাখতে পারবে না কিছুতেই। রাজিয়া বেগম বিদায় বেলায় শওকত রহমানের কাছে আবদার করে বসেছেন মীরাকে আংটি পরিয়েই রেখে যাবেন তিনি। শওকত রহমান প্রথমে দ্বিধায় ভুগছিলেন অনেক। তার একমাত্র বোন জামাইকে রেখে কিভাবে এই কাজটা সম্পন্ন করবেন। আত্মীয় স্বজনকে বলারও তো একটা ব্যাপার আছে। অবশেষে ফোনে উর্মির বাবা যখন জানালেন তিনি আসছেন তাদের বাসায়, তখন দ্বিধা খানিকটা কেটে গেল তার। সম্মতি রাখলেন রাইফের আম্মার প্রস্তাবে। রাজিয়া বেগমের পাশেই জোরসড়ো হয়ে বসে আছে মীরা। তার পাশেই সামান্য ব্যবধান রেখে বসেছে রাইফ। বলিষ্ঠ দেহের পুরুষটা দাম্ভিকতার সহিত মাথা উঁচু করে বসে থাকলেও মীরা নিজেকে গুটিয়ে রেখেছে যথাসম্ভব। মাথা তার অবনত। হালকা গোলাপি রঙের ওড়নার কোনা খুঁটিয়ে যাচ্ছে নীরবে। নিজের হাতের চকচকে আংটিটা খুলে মুঠোয় নিলেন রাজিয়া বেগম। রাইফকে ইশারায় ডেকে তার হাতে দিলেন আংটিটা। হাস্যজল কণ্ঠে বললেন মীরার হাতে পরিয়ে দিতে। রাজিয়া বেগমের কথা শুনে মীরা আড়ষ্ট হল, ভীষণভাবে কেঁপে উঠল তার কোমল তনুমন। কোলের উপর রাখা হাত দুটো জড়িয়ে নিল আনমনে। রাইফের সংস্পর্শ পেতে চলেছে সে। প্রথম ধাক্কা লাগাটা অনাকাঙ্ক্ষিত হলেও এই প্রথম জেনে শুনে সুস্থ মস্তিষ্কে আঙ্গুলে আঙ্গুল স্পর্শ হবে দুজনের। মীরার ঘাম ছুটল ভেবেই। ধকধক করে কাঁপছে আত্মা। রাইফ স্থির বসে দুই আঙ্গুলের সাহায্যে ঘুরাচ্ছে আংটিটা। মীরার দিকে আর চোখে তাকালো একবার। কয়েক সেকেন্ড সময় নিয়ে সরু দৃষ্টিতে পর্যবেক্ষণ করল তার গুটিয়ে যাওয়া লাজুকলতাকে। এই যে মেয়েটার ফর্সা কোমল হাত দুটো কাঁপছে রাইফের স্পর্শ পাওয়ার ভয় তা কি এই মেয়ে বুঝতে পারছে? বুঝলে নিশ্চয়ই লুকিয়ে ফেলত এতক্ষণে। রাইফ মৃদু হাসল। মীরার লজ্জা মিশ্রিত আদল যে রাইফের বক্ষপিঞ্জর এফোর ওফোর করে তোলে তা কি সে আদৌ বোঝে? রাজিয়া বেগম তাগদা দিলেন রাইফকে। রাইফ সোজা হয়ে পিঠ টান টান করে বসল। স্বভাববশত চুলগুলো ব্যাকব্রাশ করে হাতটা প্যান্টের পকেটে ঢুকাল। রাজিয়া বেগমকে উদ্দেশ্য করে বলল, আংটিটা ওর হাতে হবে না আম্মা। আর আংটির চেয়ে তোমার চুড়ি দুটো সুন্দর বেশি। ওটা তুমিই পরিয়ে দাও। সুচতুরভাবে মীরার অস্বস্তি থেকে রেহাই দিল রাইফ। ধীরে ধীরে হালকা হল মীরা। রাইফের হঠাৎ এমন সিদ্ধান্তে ভালো লাগাও কাজ করল তার।
রাজিয়া বেগম ছেলের কথায় যুক্তি আছে ভেবে আর দ্বিতীয় প্রশ্ন করলেন না। হাতের চকচকে স্বর্ণের চিকন বালা দুটো খুলে মীরার কোমল হাতে পরিয়ে দিলেন। জ্বলজ্বল করছে মীরার হাতে, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। বালা দুটো যেন ওর হাতেরই অপেক্ষায় ছিল সম্পূর্ণ সৌন্দর্য প্রকাশের। আত্মীয়তার বন্ধনে অদ্ধ হয়ে খোশ গল্পে মেতে উঠছে যার যার মতো। রাইফ সবার চোখ ফাঁকি দিয়ে মীরার কাছাকাছি এলো আরেকটু। বেখেয়ালি মীরা রাইফের হঠাৎ কাছে আসাতে থমকে গেল। মীরার ভয় মিশ্রিত মুখের পানে তাকিয়ে রাইফ চাপা স্বরে ফিসফিস করে ডেকে উঠল, মীরা। মীরা ঘন পাপড়ি রাখি পল্লব তুলে তাকাল। কাপা কাপা কণ্ঠে জবাব দিল, জি। রাইফ আরেকবার দেখে নিল সবাইকে। না, কেউ তাকিয়ে নেই তাদের দিকে। কণ্ঠস্বর খাদে নামিয়ে নেশালো কণ্ঠে বলল, আমাদের প্রথম স্পর্শটা আমাদের ব্যক্তিগত হোক। তোমার অনুভূতিগুলো আমি আরও নিকট দেখে উপলব্ধি করতে চাই। এই কাপা কাপা কোমল হাতে আমার অধর ছোঁয়াতে চাই শক্ত করে। কান গরম হল মীরার। লজ্জায় তৎক্ষণাৎ নুইয়ে নিল মাথা। উড়না টেনে আড়াল করল গোলাপি আভা ফুটে ওঠা মুখাবয়ব। কাপা কাপা হাত দুটো লুকিয়ে ফেলল ওড়নার ভেতর। মীরার আড়াল করা লাজুক মুখশ্রী দেখার লোভ হল রাইফের। সময় নিয়ে পারিপার্শ্বিক অবস্থা দেখে গলা খাকারি দিতেই মীরা বেখেয়ালি নজর আবারও রাইফের দিকে ঘুরে গেল। রাইফ মুগ্ধ নয়নে তাকিয়ে রইল খানিকক্ষণ। মীরা নজর ঘুরিয়ে নিবে সে সময় আকস্মিক রাইফের ঠোঁট গোল হল, ফু দিল মীরার চোখে মুখে। মীরার পুরো শরীর জুড়ে শিহরণ বয়ে গেল। নেত্র পল্লব বন্ধ হল স্বয়ংক্রিয়ভাবে। সকালের মিঠে রোদ ঝলমলে করে তুলেছে ধরণীর বুক। আধখোলা জানালার গ্রিল ভেদ করে সূর্য রশ্মি উকি দিয়ে সাদরে জায়গা করে নিয়েছে মীরার মুখাবয়বে। গভীর নিদ্রায় আচ্ছন্ন সে। ডান হাতটা চোখের উপর রেখেছে সূর্যের আলোয় যেন ঘুমের ব্যাঘাত না হয় তার। পাশেই উপর হয়ে ঘুমিয়ে উর্মি। সাধারণত মীরা নিয়ম মাফিক 10টা সাড়ে 10টার মাঝেই ঘুমিয়ে যায়। কিন্তু কাল ঘুমাতে ঘুমাতে মধ্যরাত হয়ে গিয়েছে। এত দেরিতে ঘুমানোর কারণ ও আছে বৈকি। ফাইনাল পরীক্ষার জন্য ফর্ম ফিলআপের ডেট দিয়েছিল রাজিয়া বেগমরা দেখে যাওয়ার পরের দিনই। তাই সেদিনই ঢাকা চলে গিয়েছিল। 4 দিন ছিল হলে। গতকাল রাত্রে ফিরেছে মীরা। গাজীপুর চৌরাস্তার অসহ্যকর জ্যামের জন্য ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল। তার উপর অনেকক্ষণ গল্পগুজব করে সবার সাথে কাটিয়েছে সময়। উর্মিও চলে এসেছে, তাই আড্ডাটা আরও বেশি জমে উঠেছিল। দেরি করে ঘুমানোর ফলে কোনো রকমে চোখ কচলে ফজরের সালাত আদায় করে আবার শুয়ে পড়েছে মীরা। খাদিজা বেগম এসেছিলেন কয়েকবার ডেকে তুলতে। গভীর নিদ্রায় দুজনকে দেখে ডেকেও আর ডাকতে পারেননি। বালিশের নিচে রাখা সেলফোনটাতে অ্যালার্ম বেজে চলেছে। এই বার নিয়ে 3 বার হয়ে গেল। মীরা পিটপিট করে কোনো রকমে চোখ খুলে মোবাইল হাতড়ে কর্কশভাবে বেজে ওঠা অ্যালার্ম অফ করে দিল। আড়মোড়া ভেঙ্গে উঠে বসল। দুপাশে হাত টানা দিয়ে আবারও হেলান দিয়ে আধো শোয়া হল। শরীরটা আজ বড্ড বিছানা টানছে মীরার। আলসেমি যেন ছাড়ছেই না। এদিকে ক্ষুধাও লেগেছে অনেক। একদিকে পেট ভর্তি ক্ষুধা, অন্যদিকে চোখ ভর্তি ঘুম। সময় নিল বিছানা ছাড়তে। খোলা চুলগুলো হাত খোপা বেঁধে ধীরে পায়ে হেঁটে এসে দাঁড়ালো বারান্দায়।
মীরার লাগানো শখের পাতা বাহার গাছগুলো কেমন নেতিয়ে গেছে এই কদিনে। শুকিয়েও গেছে অনেক পাতা। শুকনো পাতাগুলো আলতো হাতে সরিয়ে দিতে গিয়ে খেয়াল হলো হাত দুটো ফাঁকা ওর। ঢাকায় গিয়েছিল বলে খুলে রেখেছিল রাজিয়া বেগমের দেওয়া সরু বালা দুটো। রাইফের কথাও মনে পড়ে গেল মণিকোঠায়। খাদিজা বেগমের ডাক কানে আসাতে আর ভাবতে পারল না বেশিক্ষণ। উর্মিকে ঘুম থেকে ডেকে তুলে দ্রুতপদে মায়ের কাছে ছুটল সে। খাদিজা বেগম ড্রয়িং রুমে কুশি কাটার কাজ নিয়ে বসেছেন সকাল সকাল। মীরাকে দেখে সুতাগুলো একপাশে রেখে দিলেন। এক চিলতে হাসি দিয়ে বললেন, পরোটা ঠান্ডা হয়ে যাচ্ছে, কখন খাবি? উর্মি উঠেছে? মীরা মায়ের পাশে গিয়ে বসল। জড়িয়ে ধরে ধাতস্থ গলায় বলল, উঠছে আম্মা, ফ্রেশ হতে গেছে। আচ্ছা, তাহলে বসো। ও চলেই আসবে, তুই খাওয়া শুরু কর। আমি দিচ্ছি ডাইনিংয়ে। আম্মা, এভাবেই বসে থাকো কিছুক্ষণ। তোমাকে এভাবে ধরে থাকি একটু ভালো লাগছে খুব। খাদিজা বেগম মেয়ের আচরণে খুব খুশি হলেন। মনটা ভরে উঠল পরম মমতায়। মাথায় আলতো করে হাত বুলিয়ে দিলেন, কাছে টেনে নিলেন আরেকটু। উর্মি এসে বসল মীরার পাশে। ফ্রেশ হয়ে এলেও এখনো ঘুম ঘুম ভাব পুরোপুরি কাটেনি তার। হাই তুলে ঘুমজড়ানো কণ্ঠে বলল, মীরু, এবার ছাড়, প্রচণ্ড ক্ষুধা লাগছে আমার। খাদিজা বেগম উর্মির দিকে তাকিয়ে কপট রাগ দেখালেন। কণ্ঠে কিঞ্চিত রাগ মিশিয়ে বললেন, সকাল 10টা পর্যন্ত ঘুমালে তো ক্ষুধা লাগবেই। আর একটু ঘুমিয়ে একেবারে দুপুরে উঠতি দুজন। রাগ দেখিয়েছেন ঠিকই, কিন্তু সাথে তাড়াহুড়োও দেখা যাচ্ছে তার আচরণে। উঠতে যাবেন তখনই মীরা টেনে ধরল। সে নিজে উঠে বলল, আমি আনছি আম্মা, তুমি বসো। উর্মি খাদিজা বেগমের কথা শুনে বলল, বকো না মামি, রাতে ঘুম হয়নি তো। এই দেখো, না ঘুমানোর জন্য চোখের নিচে কালি পড়ে গেছে। মীরা কিচেন থেকে হাতে 2টা প্লেট নিয়ে আসতে আসতে কণ্ঠ সামান্য উঁচু করে বলল, ফজরের নামাজটাও পড়ে নি আম্মা। আমার থেকে বেশি ঘুমিয়েছিস তুই। আমার কালি পড়ল না, আর তোর পড়ে গেল? মিথ্যা কথা বলার আর জায়গা পেলি না উর্মিমালা। কাজা নামাজ পড়ে নিব। আর শোন, তোর স্কিন টোন আর আমার টোন এক না। আমার টোনটা কালি কালি বুঝছিস, এজন্য ঘুমাতে হয় একটু বেশি বেশি। উর্মির কথার পরিপ্রেক্ষিতে মীরা আর খাদিজা বেগম হেসে দিল একসাথে। উর্মির পাশে বসে রুটির প্লেটটা ওর হাতে দিল মীরা। ডাইনিং আর বসবে না, এখানেই বসে খাবে। পরোটার ছোট্ট এক টুকরোর সাথে ডিম নিয়ে মুখে দিল। চিবুতে চিবুতে বলল, আরও বেশি বেশি ঘুমা, বেশি বেশি কালি কালি হবি। উল্টা বলিস কেন? উল্টা বললাম কোথায়? তুই দেখ, আমি কম ঘুমিয়ে যদি স্কিন টোন ভালো হয়, তাহলে বেশি ঘুমিয়ে স্কিন টোন কালি। উর্মি ক্ষেপে গেল মীরার উপর। বোঝায় একটা আর বোঝে আরেকটা। বলেছে তো ওর স্কিন ভালো না, তারপরেও কথা পেঁচাচ্ছে। খাজিদা বেগম দুজনের তর্ক দেখে থামাতে লাগলেন। মীরা আলাভোলা মুখ করে কথার জালে খেপিয়ে দিচ্ছে উর্মিকে। জমে উঠেছে রাতের ন্যায় আরেক দফা আড্ডার পসরা। আকাশী রঙের শার্ট পরিহিত সুঠাম দেহের অধিকারী রাইফ অফিসিয়াল কাজ করছে নিজের ডেস্কে। চোখ তার সামনে রাখা কম্পিউটারের স্ক্রিনে। কাজের ফাঁকে ধোয়া উড়ানো কফির কাপে চুমুক দিচ্ছে ছোট্ট করে।
এর মধ্যে মুঠোফোনটা বেজে উঠল। ধ্যানমগ্ন রাইফের ধ্যান ভাঙল তৎক্ষণাৎ। ফোনটা প্যান্টের বা দিকের পকেট থেকে বের করে হেলান দিল, গা ছেড়ে আরাম করে বসল। ফাহাদের নাম্বার ভাসছে স্ক্রিনে। বৃদ্ধ আঙ্গুলের সাহায্যে সোয়াইপ করে কানে নিল। স্বাভাবিক গলায় বলল, বল, যাবি নাকি আজ রাইডে? দূরে যাওয়ার প্ল্যান আছে আজ। আজ সম্ভব না, হাতে কাজ আছে একটা। রাইফের হাতে আজ কাজ নেই, তবুও অজ্ঞাত মিথ্যে কথাটা বলতেই হল। ফাহাদ স্বাভাবিকভাবেই নিল রাইফের বিষয়টি। আরও কিছুক্ষণ টুকিটাকি কথাবার্তা বলে ফোন রাখল। রাইফ কালো হাত ঘড়িতেটাতে চোখ বুলিয়ে আশেপাশে তাকাল। ছুটির সময় চলে এসেছে, শেষ সময়ের কাজটুকু সম্পূর্ণ করার জন্য আবারও হাত দিল কম্পিউটারের মাউসে। পরন্ত বিকেলে অলসতা কাটাতে মীরা চা বানাচ্ছে কিচেনে। উর্মি ডেকে চলেছে রুম থেকে। চুলার আঁচ কমিয়ে ছুটল রুমের দিকে। মীরা গলার স্বর কিঞ্চিত উঁচু করে বলল, কি হয়েছে, গন্ডারের মতো ডাকছিস কেন? তোর কল আসছে। 3 বার বাজল। মীরা ফোন হাতে নিতে নিতে জিজ্ঞাসা করল, কে? আননোন নাম্বার। তাহলে থাক। কে না কে, দরকার হলে আবার করবে। 3 বার করেছে মীরু। প্রয়োজনেই করেছে। মীরা মাথা নেড়ে বলল, হ্যাঁ, সেটাও ঠিক বলছিস। কথাটা বলেও কল দিচ্ছে না মীরা। কেন যেন ইচ্ছে করছে না কল দিতে। এমনিতেই ফোনে কথা বলতে ভালো লাগে না, তার উপর আননোন নাম্বার। যার দরকার সে আবার কল দিবে বলে উঠে দাঁড়াতেই ভো ভো করে ভাইব্রেট হয়ে রিংটোন বেজে উঠল। 11 ডিজিটের শেষ 2 ডিজিট 92। উর্মির দিকে তাকাতেই দেখল উর্মিও তাকিয়ে মীরার দিকে। ইশারায় দ্রুত রিসিভ করতে বলল সে। কল কেটে যাবে সে মুহূর্তে দ্রুত রিসিভ করল। কানে নিয়ে ধরে থাকল অপর প্রান্তের কথা শোনার জন্য। কি ব্যাপার, কিছু বলছে না কেন? মীরার রাগ হল, স্বাদের মালাই চা বানানো বাদ দিয়ে এখানে কে না কে কল করেছে, তার তামসা দেখবে নাকি এভাবে। বিরক্ত হয়ে কান থেকে ফোন সরানোর জন্য উদ্যত হতেই কর্ণকুহরে প্রবেশ করল ভরাট গলার আদেশ করা কণ্ঠস্বর। মীরা, ছাদে আসো একটু। বেশি না, 5 মিনিটের জন্য। অপেক্ষা করছি আমি। টুট টুট শব্দ করে বিচ্ছিন্ন হল সংযোগ। মীরার মুখাবয়বে স্পষ্ট বিস্ময় ভাব ফুটে উঠেছে। উর্মির দৃষ্টি গোচর হল সেটা। তড়িৎগতিতে মীরার কাছে এসে জিজ্ঞাসা করল, কি হয়েছে? মীরা চেহারা স্বাভাবিক করে বলল, আমি পারবো না যেতে। কোথায় যাবি? ছাদে। মুচকি মুচকি হেসে আহ্লাদে আটখানা হয়ে উর্মি বলল, রাইফ ভাই? মীরা কোনো জবাব দিল না। হনহন করে হাঁটা ধরল কিচেনে। বললেই হলো নাকি? কেন যাবে সে? যাবে না। উর্মি ছুটল মীরার পেছনে পেছনে। কমিয়ে দেওয়া চুলার আঁচটা মিডিয়াম করে দিল মীরা। উর্মি তার কাছে এসে বলল, এখানে এলি যে, যাবি না? না। মীরার স্পষ্ট জবাব। উর্মি বিস্ময় কণ্ঠে বলল, আল্লাহ মীরু, আজ বাদে কাল উনি তোর হাসবেন্ড হবে। আর তুই তার কথা শুনছিস না। যেদিন হবে সেদিন শুনব। আমি পারবো না যেতে। তুই জানিস লোকটা কেমন অসভ্য। কেমন অসভ্য? কি করেছে? উর্মি কথায় বিস্ময়। মীরা মুখ ফসকে হাতে চুমু দেওয়ার কথা বলতে গিয়ে সামলে নিল।
আমতা আমতা করে বলল, উল্টা পাল্টা কথাতে লজ্জায় ফেলে আমাকে। মীরার এহেন কথাতে উর্মির বিস্ময় ভরা মুখটাতে দুষ্টমির হাসি ফুটে উঠল। কাঁধ দিয়ে ধাক্কা দিয়ে বলল, ওহো, শুরু হয়েছে তবে। মীরা ভ্রু কুঁচকে ঠোঁট ফুলিয়ে চোখ রাঙাল। 4টা কাপ নিয়ে চা ঢালবে সে মুহূর্তে উর্মি একটা সরিয়ে ফেলল। মীরা তাকাতেই বলল, তুই তো ছাদে যাবি, চা খেলে দেরি হবে। তুই যা, আমি চা নিয়ে যাচ্ছি মামু মামির কাছে। মীরা যাবে না বলে আবারও টেনে নিল কাপ। উর্মি মৃদুস্বরে ধমকে উঠল, বলল, যাবি না কেন? আশ্চর্য, 2 দিন পর যখন বিয়ে হবে তখন লুকাবি কিভাবে? তুই না গেলে রাইফ ভাই যেরকম মানুষ, বাসায় চলে আসবে, বুঝিস তখন। মীরা উর্মির কথাতে একটু দমল। হ্যাঁ, উনার কাজকর্মের কোনো নিশ্চয়তা নেই, হুটহাট কি করে বসে বলা যায় না। যদি বাসায় এসে বলে বসে মীরাকে দরকার, তখন কি করবে সে? লজ্জায় পড়ে যাবে বাবা মার সামনে। ছি ছি, এমনটা না হোক। মীরা আরেকটা কাপ সরিয়ে 2টা কাপে চা ঢালল। মীরার হাতে দিয়ে বলল, আব্বাজান আর আম্মাকে দিয়ে আয় দ্রুত। আমার চা? শুনে রাখো মীরু, আমি চা খাই। শুধু খাই বললে ভুল হবে, নেশা উঠলে বালতিতে করে খাই। আর তুই কি না আমাকে চা দিচ্ছিস না? ছাদ থেকে এসে খাবি, আয় দ্রুত। আমার সাথে যাবি তুই? উর্মি আশ্চর্য হল আরেক দফা। কথা বলার জন্য ঠোঁট দুটো ফাঁক করবে তখনই হনহন করে পাশ কেটে চলে গেল। যেতে যেতে বলল, তুই না গেলে আমিও যাব না ফাইনাল। গুটি গুটি পায়ে সিঁড়ি বেয়ে ঊর্ধ্বমুখে এগিয়ে যাচ্ছে মীরা এবং উর্মি। পাশাপাশি হাঁটছে দুজন। ছাদের কাছাকাছি আসতেই ধীর হল মীরার হাঁটার গতি। কিছুটা পিছিয়ে গেল উর্মির থেকে। পা ফেলছে কোনোরকমে, অবশ অবশ লাগছে মীরার। উর্মির জোর করে পরিয়ে দেওয়া লাল ওড়নাটা টেনে মাথাটা পুরোপুরি ঢেকে নিল। টিপটিপ করে কাঁপছে হৃদয়ে। রাইফের সামনাসামনি হতে মীরার এখন সংকোচ হয় অনেক। যে লোকটাকে সে জেগে জেগে স্বপ্ন দেখতে বলেছিল, সে সত্যি সত্যি স্বপ্নটাকে বাস্তব করে দিচ্ছে কয়েকদিনের ব্যবধানে। ছাদের এক কোণায় দাঁড়িয়ে গেটের দিকেই তাকিয়ে রাইফ। তার গভীর চোখ দুটো প্রেয়সীর অপেক্ষায়। পায়ের আওয়াজ শুনে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা রাইফ সোজা হয়ে দাঁড়াল। হাতে রাখা মুঠোফোন পকেটে গুজল। ছাদের দরজা দিয়ে উর্মি ঢুকল প্রথমে। তাকে দেখা মাত্র রাইফের মুখটা ভারাক্রান্ত হল। আসতে বলল মীরাকে আর এলো কে? এই মেয়েটা এবার সত্যি সত্যি ওর ঘরে আনতে হবে। সময় দিচ্ছে তো, গায়ে লাগছে না ওর। রাগ হল খানিক, বিরক্ত হল সাথে। ভ্রু জোড়া কুঁচকে উর্মির পেছনে তাকাতেই ছলাৎ করে উঠল বুকের বা পাশটা। ওই তো কাঙ্ক্ষিত নারী, পরনে সাদা সালোয়ার কামিজের সাথে মাথায় লাল ওড়না। কি স্নিগ্ধ সুন্দর লাগছে। ধবধবে সাদা মেঘের মাঝে যেন মীরার লাল ওড়না প্যাঁচানো আদলটুকু রক্তিম সূর্য ন্যায় দীপ্তি ছড়াচ্ছে চতুর্দিক। সাদা পোশাকে পবিত্র লাগছে ভীষণ। লালের মাঝে ফর্সা মুখাবয়বটা ফুটে উঠেছে বেশ। নিচু দৃষ্টিতে এগিয়ে আসা মীরা আকাশী রঙের শার্ট পরিহিত রাইফকে এক পলক দেখেছে। নজর নিম্নে আবদ্ধ করেই উর্মির পাশে গিয়ে দাঁড়াল। রাইফের সাথে বেশ ব্যবধান নিয়েই দাঁড়িয়েছে সে। হাসি মুখে উর্মির সাথে কুশল বিনিময় করে রাইফের চোখ ঘুরে ফিরে মীরার দিকেই ছুটে যাচ্ছে।
মন ভরে দেখার জন্য ছটফট করছে চোখের কালো মণিটা। কিন্তু একটা সূক্ষ্ম বিপত্তি দেখা দিল। মাঝে উর্মি দাঁড়ানোতে ঠিকমতো দেখতেও পাচ্ছে না রাইফ। গুনে গুনে 5 দিন পর দেখা, আর এই মেয়ে কিনা এমন জায়গায় দাঁড়িয়েছে, রাইফের উকি মেরে দেখা লাগছে। হাসি হাসি মুখটা চুপসে গেল। রাগ হলো সাথে বিরক্ত। জোরপূর্বক মুখে বোকাশোকা একটা হাসি ঝুলিয়ে ভনিতা না করে সরাসরি রাইফ উর্মিকে বলে উঠল, এখানে কেন আসছো উর্মি? কাবাব মেয়ে হাড্ডি হতে? আমি হাড্ডি হতে চাইনি রাইফ ভাই, আমাকে জোর করে বানানো হইছে। মীরা মাথা নিচু করেই গাল ফুলালো কিন্তু কিছু বলল না। রাইফ পুনরায় উর্মিকে বলল, তাহলে তোমার ইচ্ছা নেই কাবাবের হাড্ডি হওয়ার? কণ্ঠে জোর দিয়ে জবাব দিল উর্মি, মোটেও না। আমি অতটাও মীর জাফর না যে আপনাদের মাঝে এসে দাঁড়াব। তাৎক্ষণিক বা ভ্রুটা উঁচু করে রাইফের সহজ সরল জবাব, দাঁড়িয়েই তো আছো। উর্মি দ্রুত দুজনের মাঝ হতে সরে আসল। সত্যি সত্যি সে যে বেখেয়ালিতে দাঁড়িয়ে আছে দুজনের মাঝে বুঝতেই পারেনি। লজ্জা পেল কিন্তু প্রকাশ করল না। মীরার ঘাড়ে দোষ চাপিয়ে বলল, মীরা পেছনে আসছে জন্য পেছনে পড়ছে, দোষ ওর। মীরা চোখ বর্ষর করে উর্মির দিকে তাকাল। রাইফ কথা বাড়াল না। সময় নষ্ট হচ্ছে, এখন কথার প্রেক্ষিতে কথা বাড়ালে ওর নিজেরই লস। তাই সূক্ষ্ম কৌশলের সহিত বলল, দোষ আমারই উচিত ছিল ওপাশে গিয়ে দাঁড়ানো। এবার তাহলে কি করা উচিত তোমার বলো তো? উর্মি রাইফের কথার ধরনে হেসে দিল। মীরা বারংবার উর্মিকে মাথা নেড়ে না করছে। অনুরোধের সুরে বলল, উর্মি, এটা করিস না। যাবি না, প্লিজ যাস না। উর্মি কপালে বিরক্তির ভাঁজ ফেলে বলল, পেয়েছিস কি দুজন? একজন নিচে ঠেলে তো আরেকজন উপরে। এ ভাই, তোরাই নিচে যা, আমি এখানে থাকি। মীরা এগিয়ে গেল উর্মির দিকে। আবারও অনুরোধ করছে যেন চলে না যায়। কিন্তু উর্মির চেহারা বলছে সে মীরার মতামতকে গ্রাহ্য করছে না একটুও। রাইফ সূক্ষ্ম ইশারা দিল উর্মিকে, যার অর্থ, ভালো মেয়ের মতো এবার ফতাফত একটা দৌড় দাও তো বাসার দিকে। বুদ্ধিদীপ্ত উর্মি ইশারার মানে ধরে ফেলল সহজেই। মুহূর্তেই দ্রুত পায়ে মীরাকে পাশ কেটে চলে গেল। মীরা বাধা দেওয়ার সময়টুকু পর্যন্ত পেল না। তাজ্জব বনে গেল উর্মির কাণ্ডকারখানা দেখে। ভয়ে মিশ্রিত চেহারা নিয়ে তাকিয়ে থাকল সিঁড়ির দরজার দিকে। কি হবে এখন? উর্মি বাসায় গেলে আব্বাজান যদি জিজ্ঞাস করে মীরার কথা তখন কি ও বলে দিবে রাইফের সাথে ছাদে থাকার কথা? ছি ছি, এই কেমন পরিস্থিতিতে পড়ল ও? চোখ নামিয়ে নিতেই হুট করে উর্মি আবারও দৌড়ে প্রবেশ করল ধোপাদপ শব্দ করে। মীরার সম্মুখে এসে বলল, টেনশন করিস না, আমি সিঁড়িতেই বসে আছি তোর জন্য। কথাটুকু বলেই উর্মি যেভাবে তড়িৎগতিতে এসেছিল সেভাবেই প্রস্থান করল সেখান থেকে। মীরা স্বস্তি পেল, কিন্তু রাইফের কথা ভেবে অস্থির মনটাকে স্থির করতে পারল না পুরোপুরি। সময় কেটে গেল কিছুক্ষণ ওভাবেই। রাইফ রেলিং এ হেলান দিয়ে নীরবতা বিচ্ছিন্ন করে ডেকে উঠল, মীরা। রাইফের দিকে তাকাল না মীরা। দৃষ্টি নিচে রেখেই কাপা কাপা কণ্ঠে জবাব দিল, জি। ভয় পাচ্ছ? মীরা অকপটে স্বীকার করল। ছোট্ট করে জবাব দিল, কিছুটা। কিছুটা না, অনেকটাই মনে হচ্ছে। দেখি,
এদিকে আসো। রাইফের ইশারায় নির্দেশ করা জায়গায় দূরত্ব বজায় রেখে চুপটি করে দাঁড়ালো মীরা। রাইফ মুচকি হাসল, কৌতূহল সুরে শুধাল, আমাকে ভয় পাচ্ছ? মীরা নিশ্চুপ। এখানে আর কে আছে যে উনাকে ছাড়া অন্য কাউকে ভয় করবে? রাইফ জানে ওর প্রশ্নের উত্তর মীরা দিবে না। মীরার দুরু দুরু মনটা হালকা করতে প্রসঙ্গ পাল্টিয়ে বলল, ফর্ম ফিল আপ কমপ্লিট? জি। কখন আসছো বাসায়? রাতে। এক্সাম কবে হওয়ার সম্ভাবনা? 1-2 মাস পরেই। রাইফের মুখাবয়ব ভাবুক হল। কিছু ভেবে ভরাট গলায় শীতল কণ্ঠে পুনরায় ডেকে উঠল, মীরা। মীরা কেঁপে উঠল। সবাই তো ওকে মীরা বলেই ডাকে, কিন্তু রাইফের গলায় মীরা ডাকটা তাকে শিরশিরে অনুভূতি দেয়। কেঁপে তুলে শিরা উপশিরা। ছোট্ট একটা ঢোক গিলে জবাব দিল সে, জি। রাইফের পুরুষালী কণ্ঠস্বর আদেশসূচকে বলল, আমার দিকে ঘুরে দাঁড়াও। মীরার কি হলো জানে না। ননির পুতুলের ন্যায় ঘুরে রাইফের সামনাসামনি হয়ে দাঁড়াল। রাইফ এক কদম এগিয়ে এলো মীরার দিকে। আপাদমস্তক পরখ করল মীরার। ওড়নার একটা সুতা কখন থেকে টেনেই যাচ্ছে সে। রাইফ নম্র গলায় বলল, সুতাটাকে রেহাই দিয়ে একটু আমার দিকে তাকাবা। মীরা সুতা ছেড়ে দিল সাথে সাথেই। রেহাই তো দিল ঠিকই, কিন্তু রাইফের দিকে তাকাতে পারল না। রাইফ কণ্ঠ খাদে নামিয়ে আরো শীতল কণ্ঠে বলল, আজ আর তোমাকে লজ্জায় ফেলব না মীরা। শুধুই দেখব। একটু দেখি তোমাকে। রাইফের কণ্ঠ থেকে শুরু করে চোখে মুখে আকুল আবেদন ঠিকরে পড়ছে মীরাকে দেখার। তীব্র মনোবাসনা বেঁধেছে বুকের ভেতর। আরও এক কদম এগিয়ে নম্র কণ্ঠে শান্ত ভঙ্গিতে পুনরায় বলল, মাথাটা তোলো প্লিজ, তাকাও আমার দিকে। মুহূর্তেই বশবর্তী হল রাইফের ঠান্ডা কণ্ঠের আকুল আহ্বানে। মিশমিশে কালো পল্লবের আখিদ্বয় মেলে তাকালো রাইফের পানে। নজর আবদ্ধ হল রাইফের শান্ত স্থির চোখ দুটিতে। অনিমেষ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে রাইফ। মুখে তার অনিন্দ সুন্দর মুচকি হাসি লেপ্টে আছে। দুষ্ট মিষ্ট চাহনি নেই আজ। খোঁচা খোঁচা চাপ দাড়ি, পরিপাটি চুল। আকাশী রঙের শার্ট আটসাটভাবে লেগে আছে বলিষ্ঠ দেহে। উপরের 2 বোতাম খোলা। হাত দুটো কালো প্যান্টের পকেটে গুজে দাম্ভিকতার সাথে দাঁড়িয়ে আছে সে। মীরার ডাগর ডাগর চাহনিতে মুচকি হাসি প্রশস্ত হল রাইফের। মীরা দৃষ্টি নামিয়ে নিল। রাইফের আজকের চেহারা এবং চোখ দুটোতে ভালোলাগা ফুটে উঠেছে। প্রেয়সীর নজরে নজর রেখে আচ্ছন্ন হয়েছে ভালোবাসায়। প্রকৃতিতে শিরশিরে হাওয়া বইছে। তুলোর মতো পুঞ্জ পুঞ্জ সাদা মেঘ উড়ে যাচ্ছে। নীলাভ বিশাল আকাশের নিচে ছাদে দাঁড়িয়ে দুজন। একজন লজ্জায় টুইটুম্বুর হয়ে নজর ফিরিয়ে নতমুখে দাঁড়িয়ে তো অন্যজন অপলক নয়নে মন জুড়িয়ে নিচ্ছে। আসলেই কি জুড়িয়ে যাচ্ছে? যদি জুড়িয়েই যেত তবে কেন একের পর এক অবাধ্য ইচ্ছেগুলো হানা দিচ্ছে তার হৃদয় কুঠরে? মাঝের সামান্য ব্যবধানটুকু ঘুচিয়ে দেওয়ার ইচ্ছা ক্রমশ বাড়ছে কেন তবে? পারছে না আলতো হাতে ছুঁয়ে দিতে, পাচ্ছে না ওড়নার ফাঁক দিয়ে বেরিয়ে আসা চুলগুলো কানে গুজে দিতে। এই যে দেখছে, দেখেই যাচ্ছে, তবুও মন ভরছে না কিছুতেই। রাইফের মনে হচ্ছে তুলে বাসায় নিয়ে রেখে দিতে। আরাম করে বসে দেখা যাবে। চুপটি মেরে বসে থাকা মীরাকে রাতদিন ভর দেখবে সে। সময়ের পর সময় চলে যাচ্ছে, রাইফের নজর সরছেই না মীরার থেকে। কখনো নাকে, গালে,
চোখে তো কখনো মীরার সরু পাতলা গোলাপি অধরে। রাইফের অনিমেষ চাহনিতে মীরার সংকোচ বাড়তে থাকল। কাঁচুমাচু করে রাইফের দিকে তাকিয়ে অনুমতি নেওয়ার স্বরে বলল, এবার যাই। রাইফ দুদিকে মাথা নাড়াল। তার অর্থ না। মীরা বাধ্যগত মেয়ের মতো আবারও নীরব হল। রাইফ পকেট থেকে হাত বের করে বলল, আমার নাম্বারটা সেভ করে নিও, রাতে কল দিব। মীরা মাথা তুলে তাকাল। চোখে চোখ রেখে ধীর আওয়াজে বলল, আপনি আমার নাম্বার কবে নিলেন, কার কাছ থেকে নিলেন? রাইফ জবাব দিল না। রহস্যময় বাঁকা হাসি ফুটিয়ে তুলল শুধু। মীরার মনে জাগা একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বাসা থেকে বের হওয়ার সময় থেকেই। রাইফের জবাব না পেয়ে মীরা পুনরায় শুধাল, আমি তো তখন কথা বলিনি, কি করে বুঝলেন কলে আমি ছিলাম? রাইফ বুকের উপর দুহাত ভাঁজ করল। মাথাটা মীরার দিকে ঝুঁকে উল্টো প্রশ্ন করল, আমার লাজুকলতা ব্যতীত তোমাদের বাসায় কল রিসিভ করে নীরব থাকার মতো কি কেউ আছে মীরাবতী? রাইফের মুখে উচ্চারিত লাজুকলতা এবং মীরাবতী সম্বোধন শুনে মীরা লজ্জায় দৃষ্টি ফিরিয়ে নিল। নিচের ঠোঁট কামড়ে চোখ খিচে ফেলল তৎক্ষণাৎ। এখানে আর কোনোভাবেই দাঁড়িয়ে থাকতে পারবে না সে। কোনো রকমে মিন মিন করে বলল, আসছি। রাইফের জবাবের অপেক্ষা না করেই মীরা ঘুরে হাঁটা শুরু করল। মীরার লজুক মুখ দেখে রাইফের মুখে অমায়িক হাসি ফুটল। দুষ্টমি খেলা করল মস্তিষ্কে। কণ্ঠ উঁচু করে ডেকে উঠল, মীরা। প্রশ্নাত্মক দৃষ্টিতে ঘাড় ঘুরিয়ে পিছু ফিরে তাকাল মীরা। রাইফ ডান হাতটা বুকের বা পাশে নিল। ইশারায় বুকের বা পাশটা দেখিয়ে দুষ্টমি মাখা কণ্ঠে বলে উঠল, দেরি কিসের তবে, দ্রুত এসো। বুকের বা পাশটা শুধুই তোমার জন্য বরাদ্দ। অপেক্ষায় তোমার জন্য। পরপর কেটে গেছে 1 সপ্তাহ। রাইফ এই কদিন মীরার সাথে ফোনে যোগাযোগ করেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। মীরার মুখ থেকে হুহা ব্যতীত কিছুই বের করতে পারেনি সে। দেখা করতে চাইলেও মীরা নাকচ করেছে ইনিয়ে বিনিয়ে। অবশেষে ধৈর্য হারা হল রাইফ, এভাবে মীরাকে না দেখে থাকতে পারছে না মোটেও। মেয়েটা যে কেন বোঝে না ওর অবস্থাটা। একটু দেখতেই তো চায় শুধু, কাছে তো এখনই টেনে নিচ্ছে না। এত সংকোচের কি আছে? আজব। রাইফ সকাল সকাল ঘুম থেকে উঠেই রাজিয়া বেগমকে জানিয়েছে আজ অফিস যাবে না। মীরাদের বাসায় যাবে বিয়ের ডেট ফিক্সড করতে। কালকের মাঝেই মীরাকে তাদের বাসায় চায় তার। রাজিয়া বেগম রাইফের কথাতে মুখের উপর কাঠোকাঠভাবে অসম্মতি জানালেন। সামনে মীরার ফাইনাল পরীক্ষা। বিয়েটা তিনি পরীক্ষার পরই করতে বললেন। কিন্তু কে শোনে কার কথা? রাইফের এক কথা, এখনই বিয়ে করবে সে। পরীক্ষা তো আর আটকে রাখছে না সে। পরীক্ষার সময় পরীক্ষা দিবে, না করেছে কে? রাজিয়া বেগম রেগে গেলেন কিঞ্চিত, শক্ত কণ্ঠে বললেন, সমস্যা কি তোর রাইফ? এখনই বিয়ে করতে হবে কেন? মেয়েটার সামনে পরীক্ষা। এখন বিয়েটা হলে ওর পরীক্ষা খারাপ হতে পারে। আর একটা প্রস্তুতি আছে না? হুট করে বিয়ে করানো যায়? মীরাকে রাজরানী করে ঘরে তুলব আমি। রাইফ ছটফট করে পায়চারি করছে। একবার বসছে তো একবার হাঁটছে। অস্থিরতা স্পষ্ট ফুটে উঠেছে তার ভাবভঙ্গিমায়। কি করে বলবে তার সমস্যা কি? মাকে কি এখন বলা যায় যে মীরাকে না দেখলে তার ভালো লাগে না, ঘুম হয় না রাতে?
অফিস করেও শান্তি পায় না। এসব মুখ ফুটেই বলতে হবে কেন? বুঝে নিতে কি অসুবিধা? ছোট্ট শ্বাস ফেলে রাজিয়া বেগমের কাছে এসে বসল রাইফ। মায়ের দিকে তাকিয়ে বলল, যে আগে থেকেই রানী, সে সাজলেও রানী, না সাজলেও রানী। নতুন করে বানাতে হবে না আম্মা। রাজিয়া বেগম দমলেন না। মেজাজ খারাপ হচ্ছে তার। সে না হয় কোনো রকমে আনলো, কিন্তু মীরাদের পরিবারের কথাও তো ভাবতে হবে। নিজেকে শান্ত করে রাইফকে মানাতে কোমল স্বরে বললেন, উনারা কি ভাববে আব্বা? উনাদেরও তো একটা প্রিপারেশন আছে, তাই না? মায়ের কথা রাইফের মনোপুত হল না। এটা কোনো কারণ হল? অদ্ভুত কারণ দিয়ে যাচ্ছে কখন থেকে। ভ্রুকুঞ্চন করে অশান্ত ভঙ্গিতে বলল রাইফ, কিসের প্রিপারেশন আম্মা? 3 তলায় থেকে 5 তলায় মেয়েকে পাঠাতে কিসের প্রিপারেশন? আনতে ঘোড়াও লাগবে না, হাতিও লাগবে না, কোলে করেই আনতে পারব। মুখে লাগাম দে বেয়াদব কোথাকার। রাইফ মায়ের ধমকে হাসি দিল। দুহাতে ঝাপটে ধরে আবদারের স্বরে বলল, আম্মা, তুমি যাও প্লিজ। কথা তো বলে দেখো। বুঝিস না কেন? কি বুঝবো আম্মা? তোমার কি একটু মায়া দয়া হয় না? উপযুক্ত ছেলেটা মুখ ফুটে বিয়ের কথা বলছে। বাবা থাকলে এরকম কখনো হতো না। আমি বলার আগেই ব্যবস্থা করে দিত। জায়গা মতো কোপ দিয়ে রাইফ মন খারাপের ভাব ধরে চুপ করে রইল। রাজিয়া বেগম স্বামীর কথা মনে হতেই আবেগাপ্লুত হলেন। স্মৃতিচারণে ব্যস্ত হলেন। ছেলের বিয়ে নিয়ে কতই না শখ ছিল উনার। মন গলল রাজিয়া বেগমের। রাইফ আর চোখে একবার দেখল মাকে। চেহারা পাল্টে গেছে, ইতিবাচক সিদ্ধান্ত মনে করে বিস্তর হাসি ফুটল তার মুখে। ড্রয়িং রুমে রাজিয়া বেগমের সাথে খাদিজা বেগম খোশ মেজাজে গল্প করছেন। শওকত রহমানও ছিলেন এই আড্ডায়। আসরের সালাত আদায় করতে মসজিদের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছেন কিছুক্ষণ আগে। মীরার পরিবার রাজিয়া বেগমের আকস্মিক আগমকে স্বাভাবিকভাবেই নিয়েছিলেন। একটা সম্পর্কে আবদ্ধ হয়েছে তারা, আসবেন তো অবশ্যই। কিন্তু রাজিয়া বেগম ভনিতা ছাড়াই শওকত রহমান এবং খাদিজা বেগমকে জানিয়েছেন কালকের মাঝেই মীরাকে তার পুত্রবধূ করতে ইচ্ছুক। রাইফের কথা চিন্তা করে শওকত রহমানকে মিনতিও করেছেন রাজি হওয়ার জন্য। শওকত রহমান দোটানায় ভুগছিলেন অনেকক্ষণ। একটা মাত্র মেয়ে তার। বিয়েটা তিনি ধুমধাম করেই দিতে চান। কিন্তু এত দ্রুত কিভাবে সবকিছুর আয়োজন করবেন তিনি? রাজিয়া বেগমও ছাড়ছেন না কিছুতেই। কিছু বুঝে উঠতে না পেরে ফোন করলেন বোন সানজিদা বেগম এবং মীরার বড় মামাকে। শলা পরামর্শ করে শওকত রহমান একদিনের সময় চেয়ে নিলেন রাজিয়া বেগমের থেকে। বিবাহের দিন ধার্য করলেন একদিন পর। রাজিয়া বেগমও খুশি হলেন, উনারও তো সময় দরকার প্রস্তুতি নেওয়ার জন্য। সম্মতি জানালেন শওকত রহমানকে। বিয়ের তারিখ ধার্য হল অবশেষে। শওকত রহমান মসজিদ থেকে ফেরার সময় রাইফের সাথে দেখা হল রাস্তার মোড়ে। কুশলাদি বিনিময় করে তিনি জোর করে বাসায় এনেছেন হবু জামাতাকে। রাইফের ও অবশ্য ইচ্ছে ছিল, অনেক দিন হল মীরাকে দেখে না। এই সুযোগে এক নজর দেখা হলে মন্দ হয় না। দুপুরের খাওয়া শেষে সেই যে ঘুম দিয়েছিল মীরা, একেবারে বিকেল 5টায় সজাগ পেয়েছে। হাই তুলে চোখ মুখ ডলে উঠে বসল। বেড সাইডে সুইচ টিপে অন্ধকার রুমটা কৃত্রিম আলোয় আলোকিত।
বালিশের পাশে রাখা সুতি ওড়নাটা গায়ে জড়িয়ে উঠে দাঁড়াল। আসরের সালাত আদায় করবে ভেবে অজু করতে যেতে চেয়েও ওর দিকে আর পা বাড়াল না মীরা। অনেকক্ষণ ঘুমানোর ফলে মাথাটা ভার ভার হয়েছে। ঘুম ঘুম ভাব কাটানো দরকার। কড়া লিকারের 1 কাপ রং চাই পারে মাথাটা সতেজ করে তুলতে। সিদ্ধান্ত নিল চা বানানোর জন্য চুলায় পানি দিয়েই বরং সে নামাজ পড়বে। নামাজও হল, চাও হল, সময়টাও বেঁচে গেল। রুমের দরজা খুলে লম্বা একটা হাই তুলল মীরা। কোমর ছাপানো খোলা চুলগুলো 2 হাতের সহিত খোপা বাঁধতে বাঁধতে আনমনে হাঁটা ধরল কিচেনে। 2 হাতের কার সাজিতে চুলগুলো পেঁচিয়ে গুজে দিলেই খোপা বাঁধা শেষ হবে এমন মুহূর্তে হাত আটকে গেল। ছোট্ট ছোট্ট পায়ের কদম থেমে গেল সোফায় বসে থাকা রাইফকে দেখে। মীরা আতঙ্কিত হল, বিস্ময় ভরা চেহারায় তাকিয়ে রইল। অসম্ভব, উনি এখানে কেন থাকবেন? দেখার ভুল ভেবে বিরক্তিতে অন্যদিকে তাকাতেই গলা খাকারির শব্দ শুনে চমকে উঠল, কেঁপে উঠল জোরে সোরেই। হাতে ধরে রাখা খোপার বাঁধন আগলা হল কয়েক হাত দূরত্বে দাঁড়িয়ে থাকা রাইফকে দেখে। ধীরে ধীরে কোমর ছাপানো দীঘল কালো চুলগুলো জায়গা করে নিল পুরো পিঠ সমেত। 2 গালের পাশ দিয়েও জায়গা করে নিল ঘাড় সমান ছোট চুলগুলো। সেই সুপরিচিত ঘ্রাণ পাচ্ছে মীরা। তড়িৎগতিতে মস্তিষ্ক জানান দিল এটা তার দেখার ভুল নয়, এটা সত্যি। হুলুস্থুল করে ওড়না টেনে মাথায় জড়াল। রাইফ তাকিয়েই আছে এক দৃষ্টিতে। মীরার কাঁধ বেয়ে কোমর ছুঁয়ে দেওয়া চুল দেখে বিমোহিত হয়েছে সে। মীরার এমন রূপ যে তার অজানা। এই ঘুম কাতুরে ফোলা ফোলা স্নিগ্ধ মুখটাও তার অদেখা। মীরা খুব করে চেষ্টা করছে কিছু বলতে, কিন্তু রাইফের হঠাৎ সাক্ষাতে সবকিছুই গুলিয়ে যাচ্ছে। রাইফই প্রথম কথা বলল। ওড়না ভেদ করে কোমরের দিকে বেরিয়ে আসা চুলগুলো আরেকবার দেখে মীরার নজরে নজর আবদ্ধ করল। গম্ভীর গলায় নিবিড় কণ্ঠে বলল, তোমার এই মোহনীয় রূপটা আমার ভেতরটায় কাল বৈশাখী ঝড় তুলেছে মীরা। বিশ্বাস করো, অবাধ্য ইচ্ছেগুলো হামলে পড়েছে। গগন বিদারী চিৎকার করে বলছে চুলগুলো ছুঁয়ে দিতে। ফোলা ফোলা চোখ দুটোয় ওষ্ঠ ছোঁয়ার প্রচণ্ড লোভ হচ্ছে আজ। রাইফের চাপা স্বরে বলা কথাগুলো মীরার হৃদয় নাড়িয়ে দিল। ভয়ে আর্ষ্ট হল। লোকটা কি বলছে এসব? ভয়ে ভয়ে চেহারা লুকিয়ে চেহারায় স্বাভাবিকতা ফুটিয়ে মাথা নাড়াল, যার অর্থ এমন কাজ করবেন না, ভুলেও না। রাইফ জল জলে হাসি দিল মীরার এমন চেহারায়। দীর্ঘদেহী পুরুষটা কিঞ্চিত ঝুঁকল মীরার দিকে। চাপা স্বরে ফিসফিসিয়ে বলল, আর 2 দিন রেডি থেকো মীরা। আমি ছাড়ব না তোমাকে, সত্যি ছাড়ব না। বাসা ভর্তি মেহমান গিজ গিজ করছে। হই হুল্লোড়ে মেতে উঠেছে সবাই। খুশির ঝিলিক চোখে মুখে উপচে পড়ছে বরপক্ষ এবং কনে পক্ষের সকলের মুখেই। কেউ খোশ গল্পে মেতে উঠেছে তো কেউ কেউ ব্যস্ত তার নিজ কর্মে। কোলাহলপূর্ণ পরিবেশে নিজের রুমে খুবই সাধারণভাবে বধূ সেজে বসে আছে মীরা। লাল রঙের জমিনের উপর সোনালি রঙের কারুকার্য করা বেনারসিটা মীরার অঙ্গ জুড়ে জড়িয়ে আছে, অপরূপ সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। চোখ ধাঁধানো, মন মাতানো রূপ ঠিকরে পড়ছে মাথায় দেওয়া ছোট্ট ঘোমটার মাঝে ফর্সা আদল টুকুতে। টানা টানা চোখ দুটোই হালকা করে দেওয়া কাজল লেপটে আছে। গোলাপি সরু অধরে হালকা কৃত্রিম গোলাপি আভা লাগিয়ে মীরার সৌন্দর্য আরও দ্বিগুণ করে তুলেছে।
টকটকে লাল মেহেদি দেওয়া হাতটা কোলের উপর রেখে কচলে যাচ্ছে অনেকক্ষণ। সকাল থেকেই কয়েক চোট কান্না করে লাল করে ফেলেছে দু চোখ। ফোলা ফোলা চোখ দুটোই কাজল দেওয়াতে মীরার চেহারায় অন্যরকম মায়া সৃষ্টি হয়েছে আজ। উর্মি আজ ভীষণ খুশি। সুন্দর একটা ড্রেস পরে মীরার আশেপাশেই ঘুরপাক খাচ্ছে। রাজিয়া বেগম মীরার এমন রূপ দেখে অনেকক্ষণ ধ্যান মেরে তাকিয়েছিলেন। ছেলে যে তার এমনি এমনি পাগল হয়নি তার আজ খুব করেই টের পাচ্ছেন। মেয়েটা গুণেও যেমন গুণবতী, রূপেও তেমন রূপবতী। কোনো অংশই যেন কমতি নেই মীরার মাঝে। শওকত রহমান গলা খাকারি দিয়ে প্রবেশ করলেন মীরার রুমে। বিয়ে পড়ানোর আগে তিনি একান্ত সময় কাটাতে চান মীরার সাথে। প্রাণের আম্মাজানকে কাছে টেনে শেষ মুহূর্তে আরেকটু আপন করে নিতে চান তিনি। মীরা বাদে রুমের সবাই চলে গেল বাহিরে। মীরার বউ সাজার মুখটা দেখে শওকত রহমান যেমন খুশি হলেন তেমনি ভাবে বুকটাও হু হু করে উঠল। একমাত্র কন্যাকে আজ অন্য ঠিকানায় পাঠাবেন তিনি। এতদিনের আগলে রাখা মেয়েটাকে অন্য কোথাও পাঠাতে হবে ভেবে ভেতরটা মোচড় দিয়ে উঠল তার। মেয়েকে বুঝতে দিলেন না, প্রকাশ করলেন না কিঞ্চিৎ পরিমাণও। মীরা তার আব্বাজানের আগমনেও আজ নিচু করেই রেখেছে মুখটা। আব্বাজানের সাথে চোখে চোখ মেলাতে পারবে না কিছুতেই। কঠোরভাবে অশ্রুগুলোকে বন্দি করে রেখেছে আঁখি কোঠরে। আব্বাজানের পানে তাকালেই যেন অশ্রুগুলো মুক্তি পাবে, চোখের কোণ দিয়ে ঝড়ো ঝড়ো করে বর্ষণ ধারা ঝরে যাবে কপল ছুঁয়ে। শওকত রহমান ভঙ্গুর হৃদয় মীরার পাশে বসে ফাঁকা জায়গাটুকু দখল করে নিলেন। মীরার মাথায় হাত রাখতেই কান্নাগুলো দলা পাকিয়ে গলায় আটকে গেল শওকত রহমানের। নিজের ভেতরের ব্যথাতুর অনুভূতিগুলোকে সন্তর্পণে লুকিয়ে ফেললেন ছোট এক শ্বাস ছেড়ে। মীরা পিতার কাঁধে মাথাটা হেলান দিল। আব্বাজানের খসখসে হাতটা টেনে নিল, নিজের দু হাতের মুঠোয় পুরে তাকিয়ে রইল সম্মুখে। নীরব দুজনেই। টিক টিক করে সময় কেটে গেল মিনিটের পর মিনিট। শওকত রহমান ছোট্ট করে চুমু খেলেন মীরার মাথায়। নীরবতা ভেঙ্গে মোলায়েম স্বরে বললেন, ইমাম সাহেব আসছেন আম্মাজান। ওদিকের কাজ শেষ। অপেক্ষা করছেন আপনার জন্য। ডাকবো উনাকে? মীরা বাবার প্রশ্নে উত্তর দিল না। মৃদুভাবে মাথা নাড়িয়ে সম্মতি দিল শুধু। শওকত রহমান গলা উঁচু করে ডেকে ইমাম সাহেবকে রুমে আসতে বললেন। ইমাম সাহেবই প্রথম প্রবেশ করলেন। তার পেছনে পেছনে এক এক করে মীরার মা, ফুপু ফুপা, রাজিয়া বেগম, উর্মি এবং রাইফের বড় চাচা চাচি সহ বয়োজ্যেষ্ঠ সম্মানিত ব্যক্তিগণ প্রবেশ করলেন। পিতার কাঁধ থেকে মাথা তুলে সোজা হয়ে বসল মীরা। বুকের বা পাশে ধুকপুকুনি বেড়ে গেছে হাজার গুণ। কেঁপে কেঁপে উঠছে বারবার, শরীরটাও কেমন ঝিমিয়ে গেছে যেন। এই বোধ হয়ে নেতিয়ে পড়বে শরীরটা। বয়োবৃদ্ধ ইমাম ইসলামী ধর্ম মোতাবেক বিয়ে পড়ানো শুরু করেছেন। শেষ সময়ে এসে যখন মীরাকে বলতে বললেন কবুল, মীরা দুচোখ বন্ধ করে কেঁপে উঠল। শওকত রহমান ঠাহর করলেন পাশে বসে থাকা আদুরে কন্যার অবস্থা। বরাবরের ন্যায় শওকত রহমানের ভরসার হাতটা মীরাকে পেছনে থেকে ঝাপটে নিল তৎক্ষণাৎ। কোমল কণ্ঠে নিচু আওয়াজে মীরাকে বললেন, আমার সাহসী আম্মা যান, ভয় নেই। আপনার আব্বাজান সবসময় আপনার পাশে ছিল, আছে এবং থাকবে। মীরা ছলছল নয়নে মুখ তুলে শওকত রহমানের পানে তাকাল। যতই চেষ্টা করুক অশ্রু লুকানোর,
কিন্তু ভেজা নয়ন স্পষ্ট বলছে মীরা কেঁদেছে, যার ছোঁয়া এখনো আঁখি পল্লবে লেগে আছে। শওকত রহমান মেয়ের মুখের পানে তাকাল। মুখে মুচকি হাসি লেপ্টে ঘাড় নাড়িয়ে চোখের পাতা একবার বন্ধ করে আবারও খুলল। পিতার নিকট থেকে সাহস পেল মীরা, কিন্তু ধুকপুকানি কমছে না কিছুতেই। খাদিজা বেগম মেয়ের একটা হাত মুঠোয় নিলেন। মায়ের সংস্পর্শে মীরা এবার আর নিজের সংযত করতে পারল না। গুনিয়ে কেঁদে উঠল, হুড়মুড় করে ধেয়ে আসা অশ্রুগুলো চোখের কোল বেয়ে গড়িয়ে পড়ল। কান্নারত মীরা কাপা কাপা স্বরে জড়িয়ে যাওয়া কণ্ঠে মৃদু আওয়াজে বলল, কবুল। আলহামদুলিল্লাহ জয়ধ্বনিতে শুকরিয়া আদায় করল সবাই। হাসি ফুটল সকলের মুখে। উর্মির হাতে রাখা মোবাইলটাতে ফোনকলে বরবেশে থাকা সাদা পাঞ্জাবি পরিহিত সুপুরুষটির মুখেও বিস্তর হাসি ফুটল তৎক্ষণাৎ। স্বস্তি পেল, শুকরিয়াও আদায় করল। বুকের ভেতর পাথরের মতো বোঝা সৃষ্টি করে জমে থাকা কয়েকদিনের দীর্ঘশ্বাসটাও দুঠোঁটে ফাঁক দিয়ে ছেড়ে দিল চোখ বন্ধ করে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে চলে এসেছে বিদায় মুহূর্ত। মীরা ছোট বাচ্চার ন্যায় অনবরত কান্না করেই চলেছে শওকত রহমানের বুকে মাথা গুজে। একবার তো বলেই ফেলেছে সে যাবে না এখান থেকে। শওকত রহমান সহ সবাই সবার মতো বুঝিয়েই যাচ্ছে, কিন্তু কিছুতেই মীরাকে সামলানো যাচ্ছে না। নীরবে অশ্রুপাত করে পিতার বুক ভিজিয়ে ফেলেছে। শওকত রহমান আর নিজেকে খোলসে আবৃত করে রাখতে পারেননি পরিবারের কেউই। বিদায় বেলায় হু হু করে কেঁদেছেন সকলে। রাইফের খোলা বারান্দায় রেলিং ধরে দাঁড়িয়ে আছে মীরা। আকাশে আজ মস্ত বড় চাঁদ উঠেছে। জলজল করে আলো ছড়িয়ে রাতের নিকষ কালো অন্ধকার দূর করেছে ধরণী থেকে। মীরার মুখটাও উজ্জ্বল হয়েছে জ্যোৎস্নার রূপালি আলোয়। শিরশিরে হাওয়া এসে শরীর মন দুটোই জুড়িয়ে দিচ্ছে মীরার। হালকা গোলাপি রঙের শাড়ি পরিহিত মীরার রাইফের সাথে প্রথম দেখা হওয়া থেকে শুরু করে বর্তমান সব কিছুই তার অকপটে ভেসে আসছে মনে। নিয়তি আজ ঠিক সেখানেই দাঁড় করিয়েছে মীরাকে, যেখানে সে রাইফকে স্নিগ্ধ ভরে দেখেছিল একদিন। ভাবুক মীরা ভাবছে আরও অনেক কিছুই। এই তো ঘণ্টা খানেক আগেই যখন মীরা বধূ বেশে সিঁড়ি দিয়ে পাশাপাশি হেঁটে উপরে উঠছিল রাজিয়া বেগমের সাথে, হুট করেই রাইফ এসে মীরার বাম দিকটা দখল করেছিল শতপনে। মীরার সহিত পায়ে পা মিলিয়ে সামনে দৃষ্টি রেখে হাঁটছিল রাইফ। কান্না করার ফলে মীরার ফর্সা মুখ এবং চোখ দুটো লাল বর্ণের তখন। মীরার নিজ পরিবার ছেড়ে নতুন ঠিকানায় যেতে ভীষণ কষ্ট হচ্ছিল, নরম হৃদয়টা ছেদন হচ্ছিল মারাত্মকভাবে। অসাড় হয়ে আসা টালমাটাল পা দুটো যখন কোনো রকমে এগিয়ে যাচ্ছিল, তখনই রাইফের আগমন আরও বেশি ধড়াক করে তুলেছিল মীরার কোমল হৃদয়ে। রক্তিম হয়ে আসা চোখ দুটি তুলে আর দৃষ্টিতে একটু রাইফকে দেখে আবারও সামনে দৃষ্টি দিয়েছিল সে। রাইফ দাম্ভিকতার সহিত হেঁটে যাচ্ছে পাশে, কোনো হেলদোল নেই তার। ধ্যান জ্ঞান পুরোটুকুই সামনের দিকে। খুব একটা মাথা ঘামায়নি মীরা। স্বাভাবিকভাবে ছোট ছোট পা ফেলে চুপটি করে হেঁটে যাওয়া মীরা আচানক তার কনিষ্ঠ আঙুলে কারো স্পর্শ পেয়ে চমকে উঠেছিল। পাশে ফিরে তাকাতেই রাইফের তীক্ষ্ণ নজর ভ্রু উঁচিয়ে সামনে তাকাতে হুকুম করেছিল সাথে সাথেই। মীরা শুষ্ক অধরে দাঁত কামড়ে মাথাটা নুইয়ে নিয়েছিল তখনই। প্রচণ্ডভাবে কাঁপছিল মীরার হাত। টালমাটাল পা দুটো থেমে যাবে যে কোনো সময়ে। রাইফ বুঝেছিল মীরার কাঁপুনি। রাইফ তার খসখসে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে আঁকড়ে ধরা মীরার কোমল কনিষ্ঠ আঙ্গুলটা ছেড়ে দিয়েছিল তক্ষুনি।
মীরা হাঁফ ছেড়ে বাঁচল এবার। চোখ বন্ধ করে স্বস্তির শ্বাস ফেলবে তক্ষুনি মীরার কোমল হাতটা শক্তপোক্ত হাতে বন্দী হয়েছিল। মীরার ছোট ছোট আঙ্গুলে রাইফ আঙ্গুল গুজে দিয়েছিল মুহূর্তেই। মীরার বন্ধ আঁখি দুটি আরো খিচে কুঁচকে গিয়েছিল ভেতরের দিকে, পা দুটো থেমে গিয়েছিল সাথে সাথেই। মীরার এমন অবস্থা দেখে রাইফের বৃদ্ধাঙ্গুল মীরার হাতের উল্টো পাশে এদিক ওদিক বুলিয়ে দিচ্ছিল। সহজ করে তুলতে চেষ্টা করছিল সে। মীরার নরম হাতে শক্ত একটা চাপ প্রয়োগ করেছিল মীরার ধমকে যাওয়া পা দুটোকে আবারও সচল করার উদ্দেশ্যে। মৃদুমন্দ বাতাসে সামনের ছোট চুলগুলো মীরার মুখে এদিক ওদিক খেলা করছে। গোলাকৃতির চাঁদের দিকে তাকিয়ে গভীর ভাবনায় আচ্ছন্ন হওয়া মীরা কপালের কাছে কারো স্পর্শ পেয়ে শিউরে উঠল। তড়িৎগতিতে পাশে তাকাতেই রাইফকে দেখে বুকে জমা রুদ্ধশ্বাস ছেড়ে দিল। মীরার উড়ন্ত খোলা চুলগুলো কানের পিঠে গুজে দিল রাইফ। শ্যামবর্ণের মুখটা মীরার কানের কাছে এনে ঠোঁটের কোণে অমায়িক হাসি ফুটিয়ে ভরাট গলায় বলল, জানো মীরা, তুমি আমাকে ওই চাঁদের আলোর মতোই আলোকিত করেছ। আমি আজ পূর্ণ মীরা, আমার লাজুকলতাকে পেয়ে আজ আমি সম্পূর্ণ। চলবে।